তো আজকে আমরা ইমিউনোলজি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। একদম শুরুতে কিছু ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি দেওয়া আছে, এগুলো আমরা জাস্ট রিডিং করব। এখানে পিকচার গুলা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে আমাদের একটা লিম্ফ নোডের কি কি পার্ট আছে। লিম্ফ নোডের তিনটা পার্ট আমরা সাধারণত জানি, বাইরে থেকে ভিতরে: কর্টেক্স, প্যারাকর্টেক্স আর মেডুলা। তো কর্টেক্স এর ভিতরে থাকে বি সেল, প্যারাকর্টেক্সে থাকে টি সেল, আর মেডুলাতে থাকে মেইনলি ম্যাক্রোফেজ আর প্লাজমা সেল। আমি সাধারণত মনে রাখি যে বিটিপি: কর্টেক্স, প্যারাকর্টেক্স, মেডুলা, বি সেল, টি সেল, আর হচ্ছে প্লাজমা সেল। আর কিছু ম্যাক্রোফেজ পাওয়া যায় মেডুলাতে। এইটা এমসিকিউ তে আসে। এছাড়া আমাদের বডিতে ইমিউন সিস্টেমের ভিতরে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। বিশেষ করে আমাদের জন্মগতভাবে যে ইমিউন সিস্টেম গুলো আমাদের বডিতে তৈরি হয়, ইনেট ইমিউন সিস্টেম, সেগুলোর ভিতরে অনেক ফিজিক্যাল ব্যারিয়ার আছে, যেমন আমাদের স্কিন। আবার স্কিনের ভিতরে যে সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, গুলোর সিক্রেশনের জন্য আমাদের স্কিনের পিএইচটা সবসময় লো থাকে। স্কিনের পিএইচ ইউজুয়ালি অ্যারাউন্ড 3 to 5 এর ভিতরে থাকে। আবার স্কিনের ভিতরে যে সিক্রেশন, সেখানে লাইসোজাইম থাকে, ইমিউনোগ্লোবুলিন এ থাকে। তো এই সব কিছু আমাদের ফিজিক্যাল বেরিয়ার, এটা আমরা মোটামুটি একদম ছোটবেলা থেকেই পড়তেছি। এখানে আমি যেটা বলবো যে এই লিম্ফ নোডের সেকশনটা ইম্পর্টেন্ট। কর্টেক্স, প্যারাকর্টেক্স আর মেডুলাতে কি কি সেল থাকে এটা একটু আমরা ভালো করে পড়বো। তাহলে কর্টেক্সে থাকে বি সেল, প্যারাকর্টেক্সে থাকে হচ্ছে টি সেল, সাথে ডেনড্রাইটিক সেলও থাকে। আর মেডুলাতে থাকে হচ্ছে এই যে প্লাজমা সেল এবং সাথে ম্যাক্রোফেজ। এটা থেকে কিন্তু এমসিকিউ আসবে। এরপরে আমরা পার্টিকুলারলি যেসব সেলগুলো নিয়ে একটু কথা বলে যদি ছোট করে বলি, যে ফ্যাগোসাইটস। যে কোনো ইনফেকশন কোনো একটা জায়গায় হলে সেখানে মোটামুটি উইদিন 24 আওয়ার্স এর ভিতরে ফ্যাগোসাইট চলে যায়। আফটার নিউট্রোফিল, ফ্যাগোসাইট ইজ দ্য সেকেন্ড সেল দ্যাট গোজ টুয়ার্ড দ্য সাইট অফ ইনফেকশন। এবং ফ্যাগোসাইট কিভাবে ফ্যাগোসাইটোসিস করে সেটার খুব সুন্দর একটা ছবি এখানে দেখা আছে, একটু আমি এক্সপ্লেইন করি। ফ্যাগোসাইটের বডিতে অনেক রিসেপ্টর থাকে। কিছু রিসেপ্টর থাকে যেগুলোর নাম হচ্ছে এফসি রিসেপ্টর, যেগুলো অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে বাইন্ড করতে পারে। কিছু রিসেপ্টর থাকে যেগুলো হচ্ছে সিআরপি রিসেপ্টর, কিছু রিসেপ্টর থাকে সি3বি রিসেপ্টর। তো আমাদের বডিতে যখন কোনো মাইক্রোবস ঢুকে, এই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেটেড হয়। এবং তখন আমাদের বডিতে যে অপসোনিন গুলো আছে, অপসোনিন মানে হচ্ছে যারা মাইক্রো অর্গানিজম গুলোকে ধরে ধরে নিয়ে এসে ম্যাক্রোফেজকে চিনায় দেয় যে এরা হচ্ছে মেনলি কালপ্রিট। যেমন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়েতে সি3বি নামে একটা কমপ্লিমেন্ট আছে, এটা একটা অপসোনিন। আবার আমাদের যে কিছু অ্যান্টিবডি আছে, স্পেশালি আইজিএম অ্যান্টিবডি, এটা অপসোনিন হিসেবে কাজ করতে পারে। সিআরপি, এরাও অপসোনিন হিসেবে কাজ করতে পারে। তো এরা কি করে, মাইক্রোবস যখন আমাদের বডিতে ঢুকে ওগুলোর সাথে বাইন্ড করে, বাইন্ড করে ম্যাক্রোফেজের গায়ে এই রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড করে। যেমন সি3বি ওর সি3বি রিসেপ্টরের সাথে বাইন্ড করে ম্যাক্রোফেজ মাইক্রোবস কে নিয়ে। তারপরে এই যে আইজিএম এর যে এফসি পোর্শন, সেটা আবার এফসি রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যালং উইথ দ্য মাইক্রোবস। সিআরপি, এটাও একটা মাইক্রোবস এর সাথে বাইন্ড করে সিআরপি রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যখন এরা সবাই ম্যাক্রোফেজের বিভিন্ন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন লাইসোসোম কি করে অ্যাক্টিভেটেড হয়। লাইসোসোমের ভিতরে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, এরা ওই মাইক্রো অর্গানিজমটা কিলিং করে, ডিস্ট্রাকশন করে। এটা ওয়ান অফ দ্য ওয়ে অফ ফ্যাগোসাইটোসিস। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে আছে যে মাইক্রোবস এর বডির যে কম্পোনেন্ট গুলো, কিছু থাকে আরএনএ, কিছু থাকে ডিএনএ, কিছু থাকে হচ্ছে লাইপোপলিস্যাকারাইডস, হ্যাঁ। এই ফ্র্যাগমেন্ট গুলোর জন্য আবার আলাদা প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে কিছু, এগুলোকে বলে পিএমপি, প্যাটার্ন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এই রিসেপ্টর গুলোর সাথে প্রথমে মাইক্রোবসের বিভিন্ন ফ্র্যাগমেন্ট গুলো যুক্ত হয় এবং পরবর্তীতে সরাসরি নিউক্লিয়ার লেভেলে গিয়ে রিয়াকশন হয়। সো ম্যাক্রোফেজের বডির যে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি নামে একটা রিসেপ্টর আছে, ও অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হলে ও কিছু সাইটোকাইন রিলিজ করে। ওয়ান অফ দেম ইজ ইনফ্ল্যামোসোম। হ্যাঁ, ইনফ্ল্যামোসোম নামে কিছু সাইটোকাইন রিলিজ হয় এবং এরা পরবর্তীতে ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 রিলিজ করে। এই ইন্টারলিউকিন 1টা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় এবং পরবর্তীতে আরো অনেক ম্যাক্রোফেজকে তারা অ্যাক্টিভেট করে এবং এই ফ্যাগোসাইটোসিস প্রসেসটাকে ইনহ্যান্স করে। তাহলে ডিউ টু দ্য ইনফ্লামোসোম, ইন্টারলিউকিন 1 ইজ রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। এবং তাহলে ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিসের দুইটা হাফ চিন্তা করা যায়। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি কে অ্যাক্টিভেট করে ইনফ্লামোসোম রিলিজের মাধ্যমে ইন্টারলিউকিন রিলিজ করে।
আরেকটা হাফ হচ্ছে বিভিন্ন অপসনিনের মাধ্যমে, অপসনাইজেশন প্রসেসের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস করে। সো একদম সহজ করে আর কি ছবিটা দেখিয়ে বলে দিলাম, এই কথাগুলোই ভিতরে লেখা আছে। তাহলে ফ্যাগোসাইটোসিসের বডিতে কিছু এরকম প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকে, টল রিসেপ্টর, নড রিসেপ্টর, ম্যানোজ রিসেপ্টর। এগুলোর একদম নিউক্লিয়ার লেভেলে বিভিন্ন রকমের রিয়াকশন করে আলটিমেট গোল হচ্ছে ইন্টারলিউকিন 1 তৈরি করা। এবং অপসনিনের যে কথাটা বললাম, যে আমাদের বডিতে যখন কোনো মাইক্রো অর্গানিজম ঢোকে, তখন আমাদের বডির কিছু অপসনিন আছে যারা কিনা ওই মাইক্রো অর্গানিজম গুলোকে চিহ্নিত করতে পারে, করে ম্যাক্রোফেজের কাছে নিয়ে আসে। এবং সেরকম অপসনিন গুলো হচ্ছে সিআরপি, C3b, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে আইজিএম অ্যান্টিবডিজ। তাহলে এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে, হোয়াট আর দ্য অপসনিনস ফাউন্ড ইন আওয়ার বডি। তাহলে এটা আমরা ভালো করে পড়বো। নিউট্রোফিলের ভিতরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, নিউট্রোফিলের ভিতরে কিছু গ্র্যানিউলস থাকে। কিছু গ্র্যানিউলসকে বলে প্রাইমারি, আর একটা কিছুকে বলে সেকেন্ডারি। প্রাইমারি গ্র্যানিউলস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মায়োলোপারক্সিডেস। আর সেকেন্ডারি গ্র্যানিউলস এর ভিতরে লাইসোজাইম, কোলাজেন, ল্যাক্টোফেরিন এগুলো থাকে। এগুলোর নাম জাস্ট একটু মনে রাখা, এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে চলে আসে। নিউট্রোফিল থেকে যেটা ভালো করে পড়তে হবে, যে নিউট্রোফিলকে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে ডেকে আনার জন্য একটা ইন্টারলিউকিনস আছে, সেটার নাম হচ্ছে ইন্টারলিউকিন 8। এটাকে বলা হয় নিউট্রোফিলিক কেমোট্যাকটিক ফ্যাক্টর। এটা একটা এসবিএ বা এমসিকিউ তে চলে আসতে পারে। আর নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটোসিস করে দুইটা ওয়েতে, একটা হচ্ছে অক্সিডেটিভ কিলিং আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ কিলিং। এই যে যত এনজাইমের নাম আমরা পড়লাম, এই এনজাইম গুলো দিয়ে নিউট্রোফিল যদি কোনো অর্গানিজমকে মারে, সেইটাকে বলা হয় নন অক্সিডেটিভ কিলিং। আর নিউট্রোফিলের বডিতে যে মায়োলোপারঅক্সিডেজটা আছে, সেই মায়োলোপারঅক্সিডেজের কাজ হচ্ছে এই বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি করা। এবং ওই ফ্রি রেডিক্যাল দিয়ে যখন কোনো অর্গানিজমকে ওরা মেরে ফেলে, স্পেশালি উইথ দ্য হাইড্রোজেন পারঅক্সাইড, উইথ সুপার অক্সাইড, তখন আমরা ওই কিলিংটাকে বলবো হচ্ছে অক্সিডেটিভ কিলিং। এটা কিন্তু এসবিএ তে আসে। তাহলে নিউট্রোফিল ক্যান কিল দ্য অর্গানিজম টু ওয়ে, একটা হচ্ছে অক্সিডেটিভ আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ, এটা আসে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে অফ কিলিং আছে, সেটা হচ্ছে নেটোসিস। নিউট্রোফিলের যে এনজাইম গুলো, সেগুলো কি করে বাইরে, নিউট্রোফিলের বডি থেকে বাইরে বের হয়ে মাইক্রো অর্গানিজমকে এরকম জালের মতো টেনে নিয়ে এসে এনগালফ করে ফেলে, করার পর নিজেই মরে যায়। সো এটাকে বলে নেটোসিস। নেটোসিসও ওয়ান অফ দ্য ওয়ে অফ নিউট্রোফিলিক কিলিং। মনোসাইট, ম্যাক্রোফেজ এগুলো নিয়ে তেমন কিছু করতে হবে না। ডেনড্রাইটিক সেলও কিন্তু একটা স্পেশাল টাইপ অফ এন্টিজেন প্রেজেন্টিং সেল। এটা বি সেল এবং টি সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ইজ আ পার্ট অফ অ্যাডাপটিভ অ্যান্ড ইনেট ইমিউনিটি, দুইটা ইমিউনিটিরই পার্ট। এছাড়া আমাদের ইনেট ইমিউনিটি অনেক সাইটোকাইন্স আছে। হ্যাঁ, এখানে আমরা একটু ম্যাক্রোফেজের ফাংশন গুলো এই চার্টটা পড়বো। ম্যাক্রোফেজ নিয়ে যা যা কথা সব এই চার্টের ভিতরে আছে। যে ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1, 6 রিলিজ হয়, অ্যাকিউট ফেজ রিয়েক্টর হিসেবে কাজ করে। ইন্টারলিউকিন 1 অ্যান্ড টিএনএফ আলফা ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, ইন্টারলিউকিন 1 অ্যান্ড 8 যেটা আছে, সেটা হচ্ছে নিউট্রোফিলের কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, অ্যাক্টিভেশনে হেল্প করে, ম্যাচুরেশনে হেল্প করে। সো অ্যাটলিস্ট ম্যাক্রোফেজ থেকে কোন কোন ইন্টারলিউকিন রিলিজ হচ্ছে, 1 হচ্ছে, 6 হচ্ছে, 8 হচ্ছে, টিএনএফ আলফা হচ্ছে, এগুলো মনে রাখবেন। এছাড়া এই টিস্যু রিমডেলিং এও ম্যাক্রোফেজের রোল আছে, উন্ড হিলিং এও ম্যাক্রোফেজের রোল আছে। স্পেশাল ইন্টারলিউকিন 1, এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, উন্ড হিলিং করে, স্কার ফরমেশনে সাহায্য করে, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর। এর পাশাপাশি ইন্টারলিউকিন 1 কিন্তু ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে অ্যাক্টিভেট করে, নিউট্রোফিলকে ম্যাচিওর এবং কেমোট্যাক্সেস করে, আবার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে, আদার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। সো আমরা ম্যাক্রোফেজের ফাংশনটা এখান থেকে পড়ে ফেলবো। সাইটোকাইন্স আছে আমাদের কিছু ইনেট ইমিউনিটি পার্ট। ইন্টেগ্রিনস নামে কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন আছে যারা সেল টু সেল ইন্টারাকশনে হেল্প করে। এরকম একটা এন্টি ইন্টেগ্রিন ইনহিবিটর আছে, আলফা 4 বিটা 1 এর এগেনস্টে কাজ করে, সেটার নাম হচ্ছে ন্যাটালিজুম্যাব। এটা একটু আলাদা করে বলা এই জন্য, কারণ এই ন্যাটালিজুম্যাবটা আমরা মাল্টিপল স্ক্লেরোসিস নামে যে ডিজিজটা আছে, ডিমাইলিনেটিং ডিজিজ অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই ডিজিজে আমরা এটা ব্যবহার করি ন্যাটালিজুম্যাব। এবং এটার একটা খারাপ দিক হচ্ছে, ন্যাটালিজুম্যাব ব্যবহার করলে আমাদের ব্রেইনে একটা ইনফেকশন হয়, যে ইনফেকশনটা হয় হচ্ছে জেসি ভাইরাস দিয়ে। এবং ওই ইনফেকশনের নাম হচ্ছে মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। এই ইনফেকশনে দেখা যায় যে পেশেন্টের স্পিচ প্রবলেম হয়, ভিজুয়াল প্রবলেম হয়, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটস থাকে। হ্যাঁ,
এছাড়া আরো কিছু ইন্টিগ্রিন ইনহিবিটর আছে, যেমন ভেডোলিজুমাব, দ্যাট ইজ অ্যান আলফা 4 বিটা 7 ইনহিবিটর। এটা আমরা সাধারণত ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে ব্যবহার করে থাকি। তো একটা ছোট্ট ছবি আমরা যদি একটু লক্ষ্য করি কিভাবে সাইটোকাইন গুলো কাজ করে। তো সাইটোকাইন দুইটা পাথওয়ে এখানে দেখানো আছে, একটা হচ্ছে টিএনএফ পাথওয়ে আর একটা হচ্ছে জ্যাক পাথওয়ে। জ্যাক পাথওয়ে গুলো সাধারণত ইন্টারলুকিনস দিয়ে অ্যাক্টিভেটেড হয়, 2, 6, টিএনএফ, ইন্টারফেরনস এগুলো দিয়ে। আর টিএনএফ পাথওয়ের জন্য আলাদা টিএনএফ রিসেপ্টর আছে। সবারই মেইন টার্গেট হচ্ছে এই যে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি বা ডিএনএ লেভেলে গিয়ে চেঞ্জটা তৈরি করা। এই জন্য দেখবেন যে আমরা যত অটো ইমিউন ডিজিজ গুলো দেখি সেখানে ট্রিটমেন্ট কিন্তু এই দুইটা ভ্যারাইটির ভিতরেই সীমাবদ্ধ। একটা হচ্ছে জ্যাক টু ইনহিবিটর, এই যে টোফাসেটিনিব, বারিসেটিনিব, এগুলো সব কিন্তু জ্যাক টু ইনহিবিটর। আরেকটা কিছু পাবেন আপনি টিএনএফ ইনহিবিটর, যেমন এই যে ওমালিজুমাব, অ্যাডালিমুমাব, হ্যাঁ, তারপর হচ্ছে ইনফ্লেক্সিম্যাব, ইটানারসেপ্ট, এগুলো সব কিন্তু টিএনএফ রিসেপ্টর ইনহিবিটর। তাহলে এগুলো হচ্ছে এইভাবে কাজ করে, জ্যাক পাথওয়েটাকে ব্লক করে অথবা টিএনএফ পাথওয়েটাকে ব্লক করে হচ্ছে আমাদের অটোইমিউন ডিজিজ গুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। কমপ্লিমেন্ট কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট ইনেট ইমিউন সিস্টেম, ইমিউন পার্ট অফ আওয়ার বডি। আমাদের টোটাল 20টার মতো কমপ্লিমেন্ট প্রোটিন আছে যেগুলো লিভার থেকে প্রডিউস হয়, এবং দে আর সামহাউ রিলেটেড উইথ অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট পাথওয়ে। সো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে তিনটা পাথওয়ে আছে, একটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে, যেটা সরাসরি সি3 কে প্রথমে ট্রিগার করে, এবং ইউজুয়ালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এগুলো অল্টারনেটিভ পাথওয়েটাকে মেইনলি অ্যাক্টিভেট করে। আর এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, যেখানে আইজিজি, আইজিএম ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়ে তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হয়, এবং এই ক্ষেত্রে প্রথমে সি1টাকে মেইনলি ইনহিবিট হতে হয়। আর এটা হচ্ছে ল্যাকটিন ম্যানোজ বাইন্ডিং পাথওয়ে, এখানে সি4টা ডিরেক্টলি অ্যাক্টিভেট হয়। আমরা এটা মনে রাখবো এই ছবিটা দেখে। দেখেন এখানে ক্লাসিক্যাল পাথওয়ে, সে ক্লাসিক, সে সবসময় এক থেকেই শুরু হবে। এ প্রথমে কি করে, সি1 কে ইনহিবিট করে, সি1 সি4 কে ইনহিবিট করে বা অ্যাক্টিভেট করে, সরি, সি1 কে অ্যাক্টিভেট করে, সি4 কে অ্যাক্টিভেট করে, সি4 গিয়ে সি3 কে অ্যাক্টিভেট করে, আলটিমেটলি সি5 অ্যাক্টিভেট হয়ে আমার একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন। আমার এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়ের মেইন আমার জায়গাটাই হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করা। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তিনটা ভাবে তৈরি হবে। ক্লাসিক্যাল পাথওয়ে, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হয়ে সি1 অ্যাক্টিভেটেড হয়, তারপরে সি4 অ্যাক্টিভেটেড হয়, তারপরে 3 হয়, তারপরে 5 হয়, এরপরে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ফর্মেশন। অন দি আদার হ্যান্ড যেটা অল্টারনেট পাথওয়ে, সেটা দেখেন সরাসরি কিন্তু সি3 কে অ্যাক্টিভেট করছে, সেখান থেকে সি5, সেখান থেকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আবার ল্যাকটিন পাথওয়ে যেটা, সেটা সি4 কে অ্যাক্টিভেট করছে। তো কোনটা কাকে অ্যাক্টিভেট করছে শুরুতে, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল করছে 1 কে, ল্যাকটিন করতেছে 4 কে, অল্টারনেট করতেছে 3 কে। সবার আলটিমেট গোল হচ্ছে C5B6 7 8 9 10 তৈরি করা, C9 C8, কারণ এগুলো হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এগুলো ব্যাকটেরিয়াল বডির ভিতরে, বিশেষ করে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন সেটাকে লাইসিস করতে পারে এবং ব্যাকটেরিয়াটাকে ডিগ্রেডেশন করে ফেলতে। এখানে আমাদের যে C3Bটা, এটা কিন্তু একটা অপশনিং, যেটা আমরা একটু আগে দেখলাম যে ম্যাক্রোফেজের গায়ে মাইক্রোবস নিয়ে C3B লেগে যেতে পারে। আর C5A C3 এগুলো সব অ্যানাফাইলেক্সিস করতে পারে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়িয়ে অ্যানাফাইলেক্সিস করতে পারে। আর এই যে সি1 ইনহিবিটর নামে একটা এনজাইম আছে, নর্মালি মানুষের বডিতে থাকে, এর কাজ হচ্ছে এই কমপ্লিমেন্ট পাথওয়েটা যেন এক্সেসিভলি বেশি অ্যাক্টিভেট না হয় সেটাকে প্রিভেন্ট করে। তো সি1 ইনহিবিটরটা যখন কারো বডিতে কনজেনিটালি না থাকে, তখন একটা ডিজিজ হয়, যে ডিজিজটার নাম হচ্ছে হেরিডিটারি অ্যানজিওইডিমা। এই সি1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি পেশেন্টদের, যাদের হেরিডিটারি অ্যানজিওইডিমা হয়, তাদের এরকম মাঝে মাঝে দেখা যায় গাল ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, পেটে ব্যথা হয়, হ্যাঁ, আবার ঠিক হয়ে যায়। তো এই হেরিডিটারি অ্যানজিওইডিমা স্যারদের খুব পছন্দের কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসে। এই টপিকটা, মানে এই চার্টটা মনে রাখা খুব টাফ, তারপরেও এইটা একটু মনে রাখবো, স্পেশালি সোর্স আর আমার বায়োলজিক থেরাপি কোনটা কোথায় ইউজ, যেমন ইন্টারফেরন আলফা, এটা থেকে মেইনলি টি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ আসে। এটা আমার হেপাটাইটিস সি, তারপর বিভিন্ন ম্যালিগনেন্সিতে হেল্প করে ইন্টারফেরন আলফা। গামা ইন্টারফেরন যেটা, এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল আর টি সেল থেকে আসে। এটা ওই গ্রানুলোম্যাটাস ডিজিজের এগেনস্টে ভালো কাজ করে গামা ইন্টারফেরন। তাহলে আলফা ইন্টারফেরন কাজ করে বিভিন্ন ম্যালিগনেন্সির এগেনস্টে, হেপাটাইটিস সি এর এগেনস্টে, আর গামা ইন্টারফেরন কাজ করে গ্রানুলোম্যাটাস ডিজিজের এগেনস্টে। আর টিএনএফ আলফা,
এটা টি সেল, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট, ম্যাক্রোফেজ সব থেকে আসে। এটা সাধারণত আমার রিউমাটোলজিক্যাল যে ডিজিজ, আমরা সবসময় মনে রাখি যে টিএনএফ আলফা ইনহিবিটর কি কি আছে, ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, তারপরে ইটানারসেপ্ট, এগুলো আমরা কোথায় ইউজ করি? মেনলি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সোরিয়াসিস। তাহলে টিএনএফ আলফা এগুলো আসে মূলত এই তিনটা জায়গা থেকে। এরপর একটা জিনিস খেয়াল করেন, আমরা ইন্টারলিউকিন যদি চিন্তা করি, ওয়ান আসে কোথা থেকে? ম্যাক্রোফেজ থেকে, কিছুটা নিউট্রোফিল থেকে আসতে পারে। ওয়ানের কাজ কি ছিল? ওয়ান, সবসময় মনে রাখবেন যে এটা কয়েকটা ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। একটা হচ্ছে জুভেনাইল যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, তারপর গাউট, তারপরে ফিভার সিনড্রোম। ইন্টারলুকিন ওয়ান কিন্তু একটা পাইরোজেন, এটার জন্য জ্বর আসে। ইন্টারলুকিন ওয়ান আমার, এটার এগেনস্টে যত অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলো আমাদের ফিভার সিনড্রোমের এগেনস্টে কাজ করবে, গাউটের এগেনস্টে কাজ করবে, জুভেনাইল আর এর এগেনস্টে কাজ করবে। আবার ইন্টারলুকিন যে টু, এটা কিন্তু হেল্পার টি সেল থেকে আসে, CD4। আর ফোরটাও আসে হেল্পার টি সেলের কাছে। এবং এদের মেইনলি কাজ হচ্ছে, কেউ অ্যাটোপিক ডার্মাটাইটিসে হেল্প করে, কেউ আবার তোমার ওই যে ট্রান্সপ্ল্যান্ট রিজেকশনে হেল্প করে। ইন্টারলুকিন ফাইভ যেটা, এটাও হেল্পার টি সেল থেকে আসে, কিছুটা মাস্ট সেল ইউসিনোফিল থেকে আসে। এরা মূলত হচ্ছে ওই যে ইউসিনোফিলিক ভাস্কুলাইটিস, রিফ্র্যাক্টরি ইউসিনোফিলিক অ্যাজমা। আচ্ছা, তাহলে ইন্টারলুকিন ফাইভ গুলোর এগেনস্টে যেসব ড্রাগ গুলো আসছে, যেমন হচ্ছে মেপোলিজুমাব নামে একটা ড্রাগ আসছে যেটা ইন্টারলুকিন ফাইভ এর এগেনস্টে কাজ করে, যেটা হচ্ছে এই যে ইউসিনোফিলিক অ্যাজমা বা ইউসিনোফিলিক ভাস্কুলাইটিসে ভালো কাজ করে, মেপোলিজুমাব। আর ইন্টারলুকিন সিক্সও কিন্তু ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, আমরা পড়ছিলাম কিন্তু ম্যাক্রোফেজ ওয়ান, সিক্স, এইট এগুলো রিলিজ করে। আলটিমেটলি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, জায়ান্ট সেল আর্থ্রাইটিস, আর্টারাইটিস, এগুলোতে ইন্টারলুকিন সিক্স সিক্স এর এগেনস্টে যে অ্যান্টিবডি গুলো ভালো কাজ করে। আমরা ওই যে কোভিড এর সময় যে টসিলিজুমাব যে ওষুধটা দিতাম, এটাও কিন্তু একটা অ্যান্টি ইন্টারলুকিন সিক্স অ্যান্টিবডি। ইন্টারলুকিন টুয়েলভ ও ম্যাক্রোফেজ থেকে আসে, সোরিয়াসিসে কাজ করে। ইন্টারলুকিন 17, ইন্টারলুকিন 22 এরাও সোরিয়াসিসে কাজ করে। সো শেষের দিকের গুলা এই সোরিয়াসিসে কাজ করে, একটু একটু মনে রাখলে হবে, শেষের গুলা সোরিয়াসিসে কাজ করে। 17, 22, 23 সবই মোটামুটি সোরিয়াসিসে কাজ করে। এটা পড়তে একটু কষ্ট হবে, বাট এটা মনে রাখার চেষ্টা করতে পারলে বা অনেক কোশ্চেন ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা মাস্ট সেল বেসোফিল নিয়ে তেমন কিছু বলার নাই। আমরা জানি যে মাস্ট সেল হচ্ছে লোকাল ব্লাড ফ্লো বাড়ায়, ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ায়, স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে, মিউকোসাল সিক্রেশন গুলো বাড়ায়। হ্যাঁ, এগুলো আমরা সবাই জানি। ন্যাচারাল কিলার সেল নিয়ে মেনলি আমাদের কথা। এটা ওয়ান কাইন্ড অফ লিম্ফোসাইট, লার্জ একটা গ্র্যানুলার লিম্ফোসাইট, যেটা মিউকা ভাইরাস সেল এবং টিউমার সেলের এগেনস্টে কাজ করে। হ্যাঁ, এবং এখানে অ্যাডাপটিভ এবং ইনেট ইমিউন সিস্টেম দুইটার সাথেই ন্যাচারাল কিলার সেল জড়িত থাকে। এবং ন্যাচারাল কিলার সেলের বডি থেকে পারফোরিন এবং গ্র্যানজাইম নামে দুইটা এনজাইম, এরা কি করে? এরা হচ্ছে টার্গেট সেলকে ফুটা করে ওদেরকে নষ্ট করে ফেলতে পারে, এবং এদের এন্টি টিউমার অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। এতক্ষণ যা যা কথা বললাম আমরা সব হচ্ছে ইনেট ইমিউন সিস্টেমের পার্ট, এই সাইটোকাইন, ইন্টেগ্রিন, এই সেলগুলো। এখন আমরা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের কথা বলবো। অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা নিয়ে ট্রু ফলস কোশ্চেন হতে পারে। যেটা একটা স্পেসিফিসিটি মেনটেন করে, এটা হাইলি অ্যাডাপ্ট, হ্যাঁ, ইমিউনোলজিক্যাল মেমোরিও কন্টেইন করে। তার মানে কোনো একটা ইনফেকশন হওয়ার পর আমাদের বডিতে যে মেমোরি সেলগুলো থেকে যায়, সেগুলো কিন্তু অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের পার্ট। আচ্ছা, লিম্ফয়েড যে অর্গানস গুলো আছে, এগুলো কিন্তু আমাদের ইনেট ইমিউনিটিরই পার্ট। থাইমাস, স্প্লিন, কারো যদি স্প্লিন না থাকে তাহলে কিন্তু তাদের ওই যে ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো ইনফেকশন করার চান্স বেড়ে যায়, যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস। লিম্ফ নোডস তো আমরা পড়ছি যে লিম্ফ নোডের তিনটা পার্ট থাকে, কর্টেক্স, প্যারাকর্টেক্স, মেডুলা।
কর্টেক্সে থাকে হচ্ছে বি লিম্ফোসাইট, প্যারাকর্টেক্সে থাকে টি লিম্ফোসাইট বা ডেনড্রাইটিক সেল। আর আমার যে মেডুলা সেখানে থাকে হচ্ছে মেনলি ম্যাক্রোফেজ এবং সাইনোসয়েডস, এগুলো থাকে, এবং কিছু প্লাজমা সেলও থাকে। এছাড়া মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু গুলো কিন্তু আমাদের এই যে লিম্ফয়েড অর্গানের ভিতরে পড়বে, লাইক পিয়ার্স প্যাচ, অ্যাডেনয়েড, এগুলো। আর বি সেল মেডিয়েটেড ইমিউনিটিকে আমরা বলি মেনলি হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি থেকে মেনলি আমাদের তৈরি হয় ইমিউনোগ্লোবিন। আমাদের বডিতে ইমিউনোগ্লোবিলিন টোটাল 5 রকমের থাকে, হ্যাঁ। ইমিউনোগ্লোবিউলিন গুলো আমাদের হিউমারাল ইমিউনিটির কাজ করে, প্লাজমা সেল থেকে প্রডিউসড হয়। এদের হেভি চেইন থাকে, লাইট চেইন থাকে। এরা আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি বিভিন্ন ভ্যারাইটি হয়, ঠিক আছে। সো এখানে একটা সুন্দর ছবি আছে, যে ছবিটা দিয়ে কিভাবে বি সেল অ্যাক্টিভেশন হয় এটা একটু বুঝাইছে। সো সবসময় মনে রাখতে হবে যে আমাদের কোনো অ্যাকিউট কন্ডিশন ডেভেলপ করলে প্রথম অ্যান্টিবডি যেটা আমাদের বডিতে অ্যাপিয়ার করে ব্লাডে, মোটামুটি 5 থেকে 10 দিনের ভিতরে, সেটা হচ্ছে আইজিএম। পরে ক্লাসিক্যালি ক্রনিক ইনফেকশন যখন ডেভেলপ করে তখন আইজিজি, আইজি, আইজি অ্যাপিয়ার করে। সো কিভাবে বি সেল অ্যাক্টিভেট হয় এবং সেখান থেকে প্লাজমা সেল তৈরি হয় এবং সেখান থেকে অ্যান্টিবডি তৈরি। প্রথমে যেটা হয়, আমাদের বডিতে যে অ্যান্টিজেনটা ঢোকে, সেই অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, এটা একটা ওয়ে। এবং যখন অ্যান্টিজেনটা এই আমার বি সেলের গায়ে যে আইজিএম নামে একটা রিসেপ্টর আছে, আইজিএম রিসেপ্টর, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ওই সেম সময় বি সেল তো আমরা জানি সবাই এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তা মনে রাখতে হবে আমাদের বডিতে 3টা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে। একটা হচ্ছে বি সেল, ডেনড্রাইটিক সেল, একটা ম্যাক্রোফেজ। তো বি সেলের বডিতে যখন অ্যান্টিজেনটাকে বি সেল নেয়, গ্রহণ করে উইথ দ্য হেল্প অফ ইটস রিসেপ্টর, আইজিএম রিসেপ্টর, তখন সাইমালটেনিয়াসলি কিছু কো স্টিমুলেশন কাজ করে। এই CD40 সাথে CD40 লাইগেন্ড হিসেবে কাজ করে। আবার আমার অনেক সময় বি সেলকে অ্যাক্টিভেট এভাবে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিভেশন অফ বি সেল, অ্যান্টিজেন বি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে বি সেলকে অ্যাক্টিভেট করে। আরেকটা অ্যাক্টিভেশন হয় যেটা, সেটা হচ্ছে হেল্পার টি সেল। যেটা হেল্পার টি সেল কি করে, মাঝে মাঝে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। হেল্পার টি সেল যখন কোন একটা মাইক্রো অর্গানিজমের একটা খণ্ডিত অংশ, যেটাকে আমরা বলি এপিটপ, সেটাকে যখন ওর টল লাইক রিসেপ্টর বা টি সেল রিসেপ্টরের মাধ্যমে গিয়ে বি সেলের কাছে নিয়ে যায়, বি সেলের তো থাকে আবার হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যেটাকে এইচএলএ বলে। তো এইচএলএ এবং টিসিআর যখন একসাথে কোনো একটা এন্টিজেনকে রিপ্রেজেন্ট করে, এর সাইমালটেনিয়াস সময় একটা কো স্টিমুলেশন মেকানিজম CD40 এবং CD40 লাইগেন্ড এরাও নিজেদের ভিতরে ইন্টারাকশন করে। এই ইন্টারাকশনটা হলেই কেবল বি সেল অ্যাক্টিভ। তাহলে বি সেল অ্যাক্টিভিটির 2টা ওয়ে আছে, একটা হচ্ছে বি সেল ডিরেক্টলি অ্যান্টিজেনকে রিসিভ করার মাধ্যমে অ্যাক্টিভেট হতে পারে উইথ দ্য হেল্প অফ দেয়ার আইজিএম রিসেপ্টর। আরেকটা হতে পারে হচ্ছে যে বি সেল, ওর বডিতে এইচএলএ রিসেপ্টর আছে, আর বি সেলের কাছে যখন হেল্পার টি সেল কোন একটা অ্যান্টিজেনকে নিয়ে প্রেজেন্ট করবে, তখন এই হেল্পার টি সেলের টি সেল রিসেপ্টর আর আমার বি সেলের যে এইচএলএ রিসেপ্টর, এইটার ভিতরে প্রথমে একটা ইন্টারাকশন হবে। সাইমালটেনিয়াসলি CD40L এবং CD40 এর ভিতরে ইন্টারাকশন হবে এবং আলটিমেটলি বি সেল অ্যাক্টিভিটি। বি সেল অ্যাক্টিভেট হলে সেখান থেকে প্লাজমা সেল হবে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি। এইভাবে মূলত আমাদের বি সেল অ্যাক্টিভেট হয় এবং অ্যান্টিবডি ফর্মেশন। এটা আমাদের অনেক সময় একটু ভালো করে জানা থাকলে আমাদের বিভিন্ন এক্সামে কোশ্চেন অ্যান্সার দিতে সহজ হয়। আর সেলুলার ইমিউনিটি, এটা মূলত টি লিম্ফোসাইট দেয়। এটা ভাইরাস, ফাঙ্গাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এগুলোর এগেনস্টে আমাদেরকে প্রোটেকশন দেয়। এছাড়া কিছু CD8 টি লিম্ফোসাইট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। এই টপিকটা থেকে আমি যখন এফসিপিএস দিয়েছি, প্রথমবার আমার এফসিপিএস অকৃতকার্য হয়, দ্বিতীয়বারে আসলে আমি পাশ করি। তো প্রথমবার এখান থেকে একটা কোশ্চেন ছিল, প্রতিবারই দেখেছি এখান থেকে একটা কোশ্চেন, সেকেন্ড বা টাইমও এখানে একটা কোশ্চেন ছিল। তো দেখেন যত অ্যান্টিবডি আছে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি হচ্ছে আইজিজি। এটা মোটামুটি আমাদের ব্লাডে 6 থেকে 16 গ্রাম পার লিটার কনসেন্ট্রেশনে থাকে। এবং আইজিজির অনেকগুলো সাব সাব টাইপ আছে, IgG1, IgG2, IgG3। আইজিজির মেইন কাজ হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এবং কিছু কিছু আইজিজি অপশনাইজেশন করে, বাট নট দ্যাট মাচ কমন। মেইনলি হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আইজিজি। আর
এটার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে আইজিজি যে টাইপ 2টা, এটা হচ্ছে আমাদের এই পলিস্যাকারাইডিসের এগেনস্টে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট। আর সম্ভবত এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে না। আর আইজিএ হচ্ছে আমাদের বডির সব ধরনের এক্সটার্নাল সিক্রেশনে থাকে। এটারও দুইটা সাবটাইপ আছে, বাট এটা মিউকোসাল সিক্রেশনে বেশি পাওয়া যায়। আইজিএম আবার অন দি আদার হ্যান্ড মোস্টলি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করা হচ্ছে আইজিএম। যদি বলে আইজিজির কাজ মেইনলি কোনটা, অ্যান্সার হবে আইজিজি মেইনলি অপসোনাইজেশনটা বেশি করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কম করে। আইজিএম কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বেশি করে, অপসোনাইজেশন কম করে বা করেই না। আর সবচেয়ে লোয়েস্ট কনসেন্ট্রেশনে পাওয়া যায় হচ্ছে আইজিই, যেটা বিভিন্ন অ্যালার্জিক ডিজিজ, ডিফেন্স এগেনস্ট প্যারাসাইট, এখানে আমরা ওর ভূমিকাটা দেখি। তাহলে যদি বলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কে করে, আইজি এম। আর অপসোনাইজেশন বেশি কে করে, আইজিজি। এক্সটার্নাল সিক্রেশনে কে বেশি পাওয়া যায়, আইজিএ। আর লোয়েস্ট কনসেন্ট্রেশনে কাকে বেশি পাওয়া যায়, আইজিই। তো এগুলো মোটামুটি আমাদের একটু মাথায় রাখতে হবে। এন্টিজেন প্রেজেন্টেশনের ব্যাপারটা আসলে কি রকম, টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোনো প্যাথোজেন যখন আমাদের বডিতে ঢোকে, তখন সেই প্যাথোজেনটাকে এন্টিজেন প্রেজেন্টিং সেল কি করে, এনগালফ করে, করে সেটার একটা ফ্র্যাগমেন্টকে ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি করে, তার এইচএলএ রিসেপ্টরের মাধ্যমে হেল্পার টি সেলের কাছে পাঠায়। হেল্পার টি সেল এবং এইচএলএ এদের ভিতরে ইন্টারাকশন হয়, এবং সাথে একটা কোস্টিমুলেশন হয় CD8 CD28 এর মধ্যে। তখনই কেবল টি সেলটা অ্যাক্টিভেট হয়, ইন্টারলুকিন 2 রিলিজ করে, টি সেলটা প্রলিফারেট করে, মেমোরি সেল তৈরি করে। তাহলে সবকিছু ডিপেন্ড করতেছে এই দুইটা জায়গা, এইচএলএ এবং টি সেল রিসেপ্টরের ইন্টারাকশন, আর কোস্টিমুলেশন বাই CD80 CD28। এভাবে টি সেল কিন্তু অ্যাক্টিভেট। টি সেলের অনেক প্রকারভেদ আছে, একটা হচ্ছে হেল্পার টি সেল TH1, এটা ইন্টারলুকিন 2, গামা ইন্টারফেরন, TNF আলফা এগুলো রিলিজ করে। ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা TH1 দিয়ে হয়। এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। অ্যালার্জিক রেসপন্স গুলো TH2 দিয়ে হয়, যারা 4 5 10 13 এগুলো রিলিজ করে। কিছু আছে টি রেগুলেটরি সেল, যেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ গুলোকে প্রিভেন্ট করে বাই প্রডিউসিং ইন্টারলুকিন 10, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। আর TH17 যে সেলটা, এটা মূলত ওই যে against extracellular bacteria, fungus, they have role in development of autoimmune disease. তাহলে এটা হচ্ছে TH17। এবার আমরা একটু পড়বো হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশন। অ্যাকিউট ইনফ্ল্যামেশনটা কি, যে কোনো একটা জায়গায় অ্যাকিউটলি ইনফ্ল্যামেশন হলো, ওই জায়গাটা হিট হট হয়ে যাবে, রেড হয়ে যাবে, পেইনফুল হয়ে যাবে, সোয়েল হয়ে যাবে, সোলেন হয়ে যাবে, বিকজ অফ দ্য প্রোডাকশন অফ সাম লিউটোক্রাইন, লিউকোট্রাইন। আচ্ছা, এখানে খুব সুন্দর করে টি সেল অ্যাক্টিভেশনটা আবার দেখানো হয়েছে, যে আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার এইচএলএ মলিকিউলের মাধ্যমে আমার অ্যান্টিজেনের এপিটপটাকে বা পেপটাইডটাকে টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তারপরে কোস্টিমুলেশন হয় CD80 CD28 এর সাথে। কোস্টিমুলেশন গুলোর মাধ্যমে টি সেল অ্যাক্টিভেট হয়, প্রলিফারেট করে CD4 তৈরি করে, CD8 তৈরি করে। CD8 সরাসরি ডিরেক্ট আমার এনজাইমটাকে, আমার মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলে। এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট কিলিং অর সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর আমার যেটা CD4, সেটা TH2 টাইপ হতে পারে, 1 হতে পারে, 17 হতে পারে, রেগুলেটরি হতে পারে। তো হেল্পার টি সেলের রেগুলেটরি ফর্মটা হচ্ছে এন্টি ইনফ্ল্যামেটরি টাইপ, এখানে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ইন্টারলুকিন 10 এগুলো থাকে। আর TH17 যেটা, সেটা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি, এটা সোরিয়াসিসে কাজ করে। TH1 যেটা, সেটা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি, এখানে ইন্টারফেরন, গামা, TNF আলফা এগুলো রিলিজ। আর বি সেল অ্যাক্টিভেশন করে মেইনলি হচ্ছে TH2 4 5 রিলিজের মাধ্যমে। একটু বারবার আমরা পড়বো, বারবার পড়লে এটাতে একটা আইডিয়া হবে। এরপর আমাদের অ্যাকিউট ইনফ্ল্যামেশনে কিছু অ্যাকিউট ফেজ রেসপন্স তৈরি হয়, যেমন হচ্ছে আমাদের CRP, ফিব্রিনোজেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, অ্যান্টিকাইমোট্রিপসিন, এগুলো সবই কিন্তু ফেরিটিন, ল্যাক্টোফেরিন, ইমিউনোগ্লোবিউলিন, হ্যাঁ, প্লেটিলেট, অ্যালবুমিন, এগুলো সব হচ্ছে অ্যাকিউট ফেজ রেসপন্স, অ্যাকিউট ফেজ প্রোটিন।
একটা সময় অ্যাকিউট ইনফ্লামেশনে পেশেন্টের কিন্তু সেপটিক শক হতে পারে, এটা হচ্ছে ওভারওয়েলমিং ইনফেকশন হয়ে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এতটাই প্রোডাকশন হয় যে পেশেন্ট হাইপোটেনসিভ হয়ে যায়, পেশেন্টের এডেমা ডেভেলপ করে, হাইপোভল। সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেপটিক শকটা বেশি। তো যখন আমাদের বডিতে অ্যাকিউট ইনফ্ল্যামেশন, তখন বডির পা থেকে মাথা পর্যন্ত আমরা কি কি ফিচার পেতে পারি? যেমন পেশেন্টের ডেলিরিয়াস থাকতে পারে, মানে তার পেশেন্টের যে একটা কগনিটিভ একটা চেঞ্জ চলে আসে, পেশেন্টের হচ্ছে মানে টেম্পারেচার কন্ট্রোল মেকানিজমটা নষ্ট হয়ে যায়, হাইপোথ্যালামাসে টেম্পারেচার সেট পয়েন্টটাই চেঞ্জ হয়। পেশেন্টের নিউরোএন্ডোক্রাইন ডিসফাংশন দেখা যায়, ফ্লাশিং দেখা যায়, হার্ট রেট বেশি থাকে, বিপি কম থাকে, রেসপিরেটরি রেট বেশি থাকে, একটা মারমার দেখা যায়। অনেক সময় হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে স্টেরয়েড, ক্যাটাকোলামিন এগুলো রিলিজ হয়, ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেশি বেশি রিলিজ হয়, পেশেন্ট হাইপো হয়ে যায়। অনেক সময় নিউট্রোফিল বেশি প্রোডাকশন হয়, লিম্ফ নোড গুলো বড় হয়ে যেতে পারে, অ্যাকিউট ফেজ রিয়েক্টেন্ট গুলো তখন লিভার থেকে বেশি বেশি সিনথেসিস হয়। হ্যাঁ, লিম্ফ্যানজাইটিস করতে পারে, নেইল সোয়েলিং করতে পারে, লোকাল সোয়েলিং করতে পারে। এগুলো হচ্ছে সব অ্যাকিউট ইনফ্ল্যামেশনের সাইন সিম্পটম। আর ক্রনিক ইনফ্ল্যামেশনের সাথে রিলেটেড হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং গ্র্যানুলোমা ফর্মেশন হয়, স্পেশালি ইন টিউবারকুলোসিস এন্ড লেপ্রোসি। ল্যাবরেটরিতে কিভাবে বুঝবো যে আমার একটা পেশেন্টের ফরসে ইনফেকশন হয়েছে? তখন দেখা যায় যে ল্যাবরেটরি ফাইন্ডিংস এর ভিতরে যে লিউকোসাইটোসিস, থ্রোম্বোসাইটোসিস, হ্যাঁ এগুলো থাকে, সিআরপি বেড়ে যায়, ফিব্রিনোজেন, ফেরিটিন এগুলো বেড়ে যায়, অ্যালবুমিন কমে যায়। তো এগুলো হচ্ছে আমার মেইনলি একটা। সিআরপি নিয়ে অনেক কথাবার্তা আছে, সিআরপির হাফ লাইফ কিন্তু 18 ঘন্টা, এটা মাথায় রাখতে হবে। এবং ডিজিজ অ্যাক্টিভিটি মনিটরিং এ সিআরপির রোল অনেক বেশি, এটা লিভার থেকে সিনথেসিস হয়, এটা একটা অ্যাকিউট ফেজ রেসপন্স। আর ইএসআরও কিন্তু একটা ইনডিরেক্ট মেজার্স অফ ইনফ্লামেশন। সিআরপি হচ্ছে ডিরেক্ট মেজার্স অফ ইনফ্লামেশন, ইএসআর হচ্ছে ইনডিরেক্ট রেজাল্টস অফ ইনফ্লামেশন। সো কিছু কিছু কন্ডিশন আছে যেখানে সিআরপি বাড়ে কিন্তু ইএসআর বাড়ে, বাট সিআরপি নর্মাল থাকে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের এমন যে কোনো কন্ডিশন যেটা আমার বডির ইমিউনোগ্লোবুলিন বাড়ায়, এটা ইএসআরও বাড়ায়। আবার ইএসআর খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি লো থাকে, সিকেল সেল অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, স্পেরোসাইটোসিস, এইসব ক্ষেত্রে ইএসআর অনেক লো থাকে। তো যাই হোক, আমরা যখন কোনো ইমিউন ডিসঅর্ডারের পেশেন্ট নিয়ে ডিল করি, ওরা আমাদের কাছে আসলে কি নিয়ে আসে? আমরা দেখবো যে যখন কোনো একটা ইমিউন ডেফিসিয়েন্সির পেশেন্ট নিয়ে আমরা ডিল করি, এই পেশেন্ট গুলো কিন্তু আমাদের কাছে রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসে। রিকারেন্ট ইনফেকশন, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। যে একটা পেশেন্ট বারবার এসে বলতেছে যে তার নিউমোনিয়া হচ্ছে, তার কানে ব্যথা হচ্ছে, তার জ্বর হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সাম সর্টস অফ ইমিউন ডেফিসিয়েন্সি ইজ গোয়িং দেয়ার। আমরা এই লাস্টের কয়েকটা জিনিস মনে রাখবো যে এগুলো হচ্ছে এমন সেই সব কন্ডিশন যেখানে সিআরপি নর্মাল কিন্তু ইএসআর বেশি। যেমন এসএলই তে, আনলেস আদারওয়াইজ এসএলইর সাথে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তাহলে সিআরপি ইএসআর দুইটাই বেশি থাকবে। আদারওয়াইজ এসএলই, শগরেন্স, আইবিডি, মায়োলোমা, সিকেডি, ইএসআরডি, ওল্ড এজ, প্রেগন্যান্সি, এগুলোতে সাধারণত সিআরপি নর্মাল থাকে, ইএসআর বেশি। এই ছকটা একটু আমরা ভালো করে পড়বো যে ইমিউন সিস্টেমের কোন কম্পোনেন্টটা কম থাকলে কোন কোন ডিজিজ বেশি হয়। যেমন যদি কারো নিউট্রোফিল, ফ্যাগোসাইট মানে আমার মনোসাইট বা ম্যাক্রোফেজটা যদি না থাকে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্স অনেক বেশি। ব্যাকটেরিয়া, স্ট্যাফ, সিউডোমোনাস, সেরাশিয়া, হ্যাঁ এগুলো দিয়ে ইনফেকশন হয়। সেরাশিয়া, সিউডোমোনাস, স্ট্যাফ, বারখোল্ডেরিয়া, নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিবি, এটা ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কমপ্লিমেন্ট যখন ডেফিসিয়েন্সি থাকে তখন সব ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়, যেমন নিজেরিয়া, হিমোফিলাস, স্টেপটোকক্কাস নিউমোনিয়া, ম্যানিঙ্গোকস, নিউমোকস ইনফেকশন গুলো বেড়ে যায়। অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি থাকলে আমার ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে আমার ইনফেকশন বাড়ে, জিআরডি এর ইনফেকশন বাড়ে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কারো যদি বডিতে টি লিম্ফোসাইট ভালো না কাজ করে, তাহলে কিন্তু তার সব রোগ হতে পারে। তার টিবি হতে পারে, তার ফাঙ্গাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, নিউমোসিস্টিস জিরোভিসি হতে পারে, টক্সোপ্লাজমা হতে পারে, তারপর হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস। তার মানে টি সেল ডেফিসিয়েন্সি থাকলে ভাইরাল ইনফেকশন হয়।
ফাঙ্গাল, ভাইরাল, প্রোটোজোয়াল, ব্যাকটেরিয়াল সব ইনফেকশন হয় হচ্ছে টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি। আমরা যেহেতু অ্যাডাল্ট মেডিসিন নিয়ে ডিল করব, তাহলে আমাদেরকে এইটা ভালো করে জানতে হবে যে কখন আমি একটা পেশেন্টকে বলবো যে পেশেন্টটা প্রাইমারি ইমিউন ডিসঅর্ডারে ভুগতেছে। তাহলে কিছু ওয়ার্নিং সাইন আছে, যে ওয়ার্নিং সাইন গুলো যদি আমরা পাই তাহলে বুঝতে হবে যে পেশেন্টের হয়তো বা কোনো ইমিউন ডিফিসিয়েন্সি। যেমন একটা পেশেন্ট আপনার চেম্বারে এসে বললো যে 1 বছরের ভিতরে তার 2-এর অধিকবার কানে ইনফেকশন হয়েছে, অথবা সাইনোসাইটিস হচ্ছে মোর দ্যান 2 টাইমস, অথবা রিকারেন্ট ভাইরাল ফিভার হচ্ছে, অথবা এক বা একের অধিক সময় তার নিউমোনিয়া হয়ে গেছে এক এক বছরের ভিতরে। তাহলে 1 বছরের ভিতরে 2 বা 2-এর অধিক সময় সাইনোসাইটিস, ইয়ার ইনফেকশন, অথবা একবার বা একের অধিক বা নিউমোনিয়া, বারবার ভাইরাল ফিভার হচ্ছে, ভাইরাল ইনফেকশন হচ্ছে, এইসব পেশেন্ট গুলোকে মনে রাখতে হবে যে দেয়ার মাইট বি সাম সর্টস অফ প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, একটু মাথায় রাখতে হবে। অথবা ক্রনিক ডায়রিয়া হয়েই যাচ্ছে, বডিতে বারবার অ্যাবসেস ফর্মেশন হচ্ছে, বারবার ফাঙ্গাল ইনফেকশন দিয়ে ইনফেক্টেড হচ্ছে, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আই এম মেবি ডিলিং উইথ সাম সোর্স অফ প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমার কাছে আসতে পারে পেশেন্ট ইন্টারমিটেন্ট ফিভার। একটা পেশেন্টের জ্বরের যদি কোনো কারণ না পাওয়া যায় তখন আমরা সেটাকে কি বলি, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, যেখানে আপনি থরলি 1 সপ্তাহ ধরে পেশেন্টকে ইন হাউস আউট হাউস সব রকম ইনভেস্টিগেশন করেও কারণ বের করতে পারেন নাই। তখন আমাদেরকে অ্যাটিপিক্যাল ইনফেকশন, ম্যালিগন্যান্সি, ভাস্কুলাইটিস এগুলো চিন্তা করতে হবে। যেমন সাধারণত ডেভিডসনে বলা আছে রিকারেন্ট এরকম যদি কারো জ্বর আসে তাহলে আমাকে রিউম্যাটিক ডিসঅর্ডার গুলো চিন্তা করতে হবে, যেমন অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ, এসএলই, ভাস্কুলাইটিস, ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম, অথবা ম্যালিগন্যান্সি, অথবা অ্যাটিপিক্যাল কোন ইনফেকশন আমার আমার চিন্তা করতে হবে। সো ডোন্ট মেক ইট স্লো প্লিজ। ইনিশিয়াল ইনভেস্টিগেশন ইন সাসপেক্টেড ইমিউন ডেফিসিয়েন্সি আমরা সাধারণত কি কি করি, সিবিসি করি, সিআরপি করি, অনেক সময় যদি আমরা সেরাম ইমিউনোগ্লোবিন লেভেলও চেক করতে পারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। মাল্টিপল মায়োলোমা চিন্তা করলে ইলেকট্রোফোরোসিস করি, ইউরিনারি বেঞ্চ জোন্স প্রোটিন করি। অনেক সময় এইচআইভি পেশেন্টদের এরকম ইমিউন ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এইচআইভি এক্সক্লুড করি। এটা ডিপেন্ড করবে আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট। কিছু স্পেশাল টেস্ট আছে, এখান থেকে কোশ্চেন আসে না, তারপরে জেনে রাখা ভালো যে আমরা কমপ্লিমেন্ট টেস্ট করার জন্য C3 C4 এর পাশাপাশি CH50 AP50 নামে কিছু টেস্ট আমরা করি। CH50 AP50 ভ্যাকসিনেশন টেস্ট করি, নিউট্রোফিলের ফাংশনের টেস্ট আছে, ইমিউনোফেনোটাইপিং দিয়ে, ফ্লো সাইটোমেট্রি দিয়ে লিম্ফোসাইটের ফাংশন টেস্ট করা যায়, সাইটোকাইন প্রোডাকশনের টেস্ট করা যায়, জেনেটিক টেস্টিং করা যায়, অনেক ওয়ে আছে। এছাড়া ইনফ্ল্যামেটরি ডিজিজ গুলো অ্যানাফাইলেক্সিস নিয়ে আমাদের কাছে আসে, তাহলে রিকারেন্ট ইনফেকশন, রিকারেন্ট ফিভার, অ্যানাফাইলেক্সিস এগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে হবে। তো আমরা এখন একদম ডিরেক্টলি ইমিউন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলোর মধ্যে যদি ঢুকে যাই, প্রথমেই আমরা পাবো হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে কি কি ডিজিজ। তাহলে ফ্যাগোসাইট যদি কারো কনজেনিটালি প্রাইমারিলি যদি ডেফিসিয়েন্সি থাকে বডিতে, তাহলে 4-5টা ইনফেক্টিভ কন্ডিশন ডেভেলপ করে। তাদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক গ্রানুলোম্যাটাস ডিজিজ। এই ক্রনিক গ্রানুলোম্যাটাস ডিজিজে ম্যাক্রোফেজের বডিতে যেই মায়োলোপারঅক্সিডেজ এনজাইমটা থাকে, ওই মায়োলোপারঅক্সিডেজ এনজাইমটা ঝামেলা। সো সে ঠিক মতো এনএডিপিএইচ বা হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড এগুলো তৈরি করতে পারে না। সো অক্সিডেটিভ যে কিলিংটা সেটা হয় না। এই জন্য এই আমাদের বডিতে যখন কোনো জার্ম ঢোকে সেই জার্মটা আমাদের বডিতে থেকেই যায় এবং সেটার আশেপাশে গ্রানুলোমা ফর্মেশন হয়ে যায়। তখন দেখা যায় লাংসের ভিতরে গ্রানুলোমা, লিম্ফ নোডে গ্রানুলোমা, সফট টিস্যুতে গ্রানুলোমা, স্কিনে গ্রানুলোমা। স্পেশালি টিউবারকিলোসিস এই রকমের ক্রনিক গ্রানুলোমাটাস ইনফেকশন, অথবা অনেক সময় স্টাফাইলোকক্কাস অরিয়াস এরকম ইনফেকশন করতে, অ্যাসপারজিলাস করতে পারে, বার্কোল ডেরিয়া এরকম গ্রানুলোমাটাস ডিজিজ। আরেকটা ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে লিউকোসাইট অ্যাডহেশন ডেফিসিয়েন্সি। এখানে এন্ডোথেলিয়াল কিছু অ্যাডহেশন মলিকিউলের ডেফিসিয়েন্সি থাকার কারণে লিউকোসাইট যখন কোনো একটি সময় আমার বডিতে ইনফেকশন হয়, ওই কেমোট্যাক্সিস করে, ডায়াপেডিসিস করে সাইট অফ ইনফেকশনে যেতে পারে না। বিকজ ফ্যাগোসাইট এন্ডোথেলিয়াম ভেদ করে যে বাইর হবে, বাইর হওয়ার জন্য তার যে অ্যাডহেশন মলিকিউল গুলো দরকার, স্পেশালি LFA1 একটা অ্যাডহেশন মলিকিউল আছে, সেটা থাকে না। এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হচ্ছে কিন্তু কোনো পুস ফর্মেশন হচ্ছে না, পাস ফর্মেশন হচ্ছে না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কেস, যে আমার একটা বডিতে একটা সাইটে ইনফ্ল্যামেশন হচ্ছে আমি দেখতেছি,
যে জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, ইডিমাটাস হয়ে গেছে, কিন্তু কোনো পাস ফর্মেশন হচ্ছে না। তখন আমাকে চিন্তা করতে হবে আই মাইট বি ডিলিং উইথ অ্যাডহেশন ডেফিসিয়েন্সি। এছাড়া অনেক সময় দেখা যায় বিভিন্ন রিসেপ্টর ডেফিসিয়েন্সি থাকতে পারে। এই যে লিউকোসাইট অ্যাডহেশন ডেফিসিয়েন্সি খুব সুন্দর একটা মেকানিজম এখানে দেওয়া আছে। এই যে লিউকোসাইটটা আমার এন্ডোথেলিয়ামের সাথে ঠিকমতো অ্যাডহেশন হতে পারছে, বিকজ সেই রিসেপ্টর গুলো এখানে নাই। আবার অনেক সময় লিউকোসাইটের ভিতরে যে রিসেপ্টর সাইটোকাইন ডিফেক্ট থাকে, বা অনেক সময় সাইটোকাইন রিসেপ্টর গুলো ডিফেক্ট থাকে। আবার এই যে গ্রানুলোমাটাস ডিজিজ যেটা হয়, যে মাইক্রো অর্গানিজম ঠিকই ম্যাক্রোফেজের ভিতরে ঢুকে আছে, কিন্তু ওকে যে মারবে লাইসোসোম দিয়ে, অক্সিডেজ মেকানিজম দিয়ে, সেই মেকানিজমটাই নাই, সেই ম্যাক্রোফেজটা, সেই মাল ও পার অক্সিডেজ এনজাইমটাই নাই, সেই এনএডিপিএইচ মেডিয়েটেড কিলিংটাই নাই। তখন আমাদের বিভিন্ন রকমের ফ্যাগোসাইটিক ডেফিসিয়েন্সি, কমপ্লিমেন্ট মেডিয়েটেড কিছু ডেফিসিয়েন্সি আছে। তো সাধারণত মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডেফিসিয়েন্সি গুলোতে সাধারণত আমাদের এই এনক্যাপসুলেটেড অর্গানিজম গুলো দিয়ে ইনফেকশন। হ্যাঁ, যেমন হিমোফিলাস, ম্যানিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস, এসব পেশেন্টদের কিন্তু আমাদের অনেক সময় লাইফ লং পেনিসিলিন সাপোর্ট দেওয়া লাগে এই কমপ্লিমেন্ট পাথওয়ে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। সো এই কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি আছে কিনা, এই জন্য আমরা তো C3 C4 দেখি। এর পাশাপাশি আমাদের CH50 আর হচ্ছে AP50, এগুলো দেখতে হবে। CH50টা ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়েটাকে রিপ্রেজেন্ট করে, আর AP50টা অল্টারনেটিভ পাথওয়েটাকে রিপ্রেজেন্ট করে। CH50 AP50, CH15 AP15, এগুলো হচ্ছে অ্যাডিশনাল টেস্ট টু লুক ফর কমপ্লিমেন্ট পাথওয়ে ডেফিসিয়েন্সি। এছাড়া অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি হতে পারে, কিন্তু এই ছবিটা যদি আমরা একটু লক্ষ্য করি, বি লিম্ফোসাইটের কোন কোন লেভেলে ডেফিসিয়েন্সি হতে পারে। একটা হচ্ছে আমার বোন ম্যারোতে কোনো স্টেম সেলই নাই, যে বি লিম্ফোসাইট কেন কোনো লিম্ফোসাইটই তৈরি করতে পারে না। তখন আমরা এটাকে বলি সিভিয়ার কম্বাইন ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এসসিড। সিভিয়ার কম্বাইন ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা ডিসঅর্ডার বি সেলের, যেখানে লিম্ফোসাইট প্রিকারসারই থাকে না। আচ্ছা, ধরলাম যে না আমার স্টেম সেল আছে, লিম্ফয়েডও তৈরি হয়েছে, লিম্ফয়েড গুলো ম্যাচিউর হচ্ছে না। আমরা জানি বি লিম্ফোসাইট বনেই ম্যাচিউর হয়, বনেই তৈরি হয়। তাহলে ম্যাচিউর হচ্ছে না, বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে কিন্তু ম্যাচিউর হচ্ছে না, ওর বডিতে কোনো অ্যান্টিবডি রিসেপ্টর টিসেপ্টর কিছুই আসতেছে না। এই জিনিসটাকে আমরা বলি অ্যাগামা গ্লোবিউলিনেমিয়া। এটা একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। আবার বি সেল ঠিকই আছে, এটা কোনো রকমের অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। বি সেল ঠিক আছে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তখন আমরা বলি হচ্ছে কমন ভেরিয়েবল ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এখন যদি স্পেসিফিক ভাবে সব অ্যান্টিবডি তৈরি করতে পারে কিন্তু আইজিএ তৈরি করতে পারছে না, তখন সেটাকে আমরা বলি আইজিএ, সিলেক্টিভ আইজিএ ডেফিসিয়েন্সি। এবং ইন্টারেস্টিংলি বি লিম্ফোসাইট রিলেটেড যত ডিসঅর্ডার আছে, সব ডিসঅর্ডার গুলোর ভিতরে এই আইজিএ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো সবচেয়ে কমন। সিলেক্টিভ আইজিএ ডেফিসিয়েন্সি ইজ দ্য কমনেস্ট বি লিম্ফোসাইট অ্যাসোসিয়েটেড ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। তাহলে আমার বি লিম্ফোসাইট রিলেটেড ডিসঅর্ডার গুলো আমরা এই ছবি দেখে মনে রাখতে পারি। একটা হচ্ছে কোনো কিছুই তৈরি হবে না, সিভিয়ার কম্বাইন ইমিউন ডেফিসিয়েন্সি। একটা তৈরি হবে কিন্তু ম্যাচিউর হবে না, অ্যাগামা গ্লোবিউলিনেমিয়া। একটা ম্যাচিউর হবে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করবে না, দ্যাট ইজ ভেরিয়েবল ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আর একটা হচ্ছে আইজিএ টা তৈরি হবে না, সেটাকে আমরা বলবো সিলেক্টিভ আইজিএ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। সিলেক্টিভ আইজিএ হচ্ছে মোস্ট কমন প্রাইমারি অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি। এখানে আমাদের মেইন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা সেরাম ইমিউনোগ্লোবিউলিন গুলো চেক করতে পারি, আমরা প্রোটিন ইউরিন ইলেক্ট্রোফোরেসিস করতে পারি, হ্যাঁ, হাইপোগামা গ্লোবিউলিন দেখার জন্য। ম্যানেজমেন্ট হচ্ছে মেইনলি আমাকে অ্যান্টিবডিটা আলাদা করে তার বডিতে দিতে হবে, ইমিউনোগ্লোবিউলিন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। টি লিম্ফোসাইট রিলেটেড ডিসঅর্ডারের ভিতরে সবচেয়ে বেশি যে ডিসঅর্ডারটা এক্সামে আসে এবং মোস্টলি আমরা ফেস করি, সেটা হচ্ছে ডিজর্ট সেল। এখানে মেইনলি হচ্ছে থাইমাসের অ্যাপ্লাসিয়া হয়, অথবা থাইমাস ফেইল টু ডেভেলপ। এবং আমরা জানি যে অ্যানাটমিক্যালি থাইমাসটা আসে মূলত থার্ড এন্ড ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। যখন থাইমাস ফেইল টু ডেভেলপ, এর পাশাপাশি আরো কিছু অ্যাসোসিয়েশন থাকে, যেমন এই পেশেন্ট গুলোর কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, প্যারাথাইরয়েড হরমোনের লেভেল কমে যায়, যে জন্য হাইপোক্যালসেমিয়া হয়। এই পেশেন্ট গুলোর এই যে ক্লেফট লিফট, ক্লেফট প্যালেট, এগুলো থাকতে পারে, ট্রাকি ইউসোফেজিয়াল ফিস্টুলা থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি এই ডিজর্ট সিনড্রোমের সমস্যাটা 22 নম্বর ক্রোমোজোম, এটা একটা টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার।
এছাড়া বেয়ার লিম্ফোসাইট সিনড্রোম আছে, সিভিয়ার কম্বাইন্ড ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার আছে, হ্যাঁ, যেটা আমরা বি লিম্ফোসাইট ডিসঅর্ডারেও দেখেছি। এখানে আমাদের মেইনলি ইনভেস্টিগেশন করতে হবে হচ্ছে টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সির জন্য টোটাল লিম্ফোসাইট কাউন্ট, তারপরে টি লিম্ফোসাইট দেখার জন্য অনেক সময় আমরা ইমিউনোফেনোটাইপিং করি, জেনেটিক টেস্টিং করি। ম্যানেজমেন্ট সেম, এখানে আমাকে ইমিউনোগ্লোবিলিন রিপ্লেসমেন্ট দিতে হবে, এবং যেহেতু টি সেল ডেফিসিয়েন্সির জন্য আমার ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল সব ইনফেকশন হতে পারে, স্পেশালি নিউমোসিস্টিস জিরোভিসি, এইটার এগেনস্টে আমাকে একটা কোট্রাইমক্সাজল একটা একটা কভারেজ রেখে দিতে। এছাড়া কিছু টি লিম্ফোসাইট ডিসঅর্ডার আছে, যেমন আহ আমরা অনেক সময় সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি। কিছু আছে অটো ইমিউন লিম্ফোপ্রলিফারেটিভ সিনড্রোমস, হ্যাঁ। এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমাদের টি সেল রিলেটেড যত জিজ্ঞাসা এটা আর থাকবে না, যেমন আগের মতো যে কোনো স্টেম সেল নাই, তাহলে কি হবে? সিভিয়ার কম্বাইন্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। লিম্ফয়েড টিস্যু সবকিছু তৈরি হয়েছে, কিন্তু টি লিম্ফোসাইট গুলো তৈরি হয় বোন ম্যারোতে, এডুকেটেড হয় থাইমাসে। এখন আমার বোন ম্যারোতে তৈরি হয়েছে কিন্তু থাইমাস তো নাই, তাহলে থাইমাস আর এডুকেটেড হবে কিভাবে? সেটার নাম কি? ডিজর্জ সিনড্রোম, যেখানে থাইমাস ডেভেলপড হয় না, 22 নম্বর ক্রোমোজোমের সমস্যা। পেশেন্টের এইটার সাথে সাথে ক্লেফট লিপ থাকতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে, ট্রাকিওসোফেজিয়াল ফিস্টুলা থাকতে পারে, থাইমাস আছে। কিন্তু টি লিম্ফোসাইটের গায়ে কোনো এইচএলএ মলিকিউল এসে বসতেছে না। টি লিম্ফোসাইট হচ্ছে একদম ন্যাংটা পুংটা। তখন আমরা সেই টি লিম্ফোসাইটকে বলি বেয়ার টি লিম্ফোসাইট সিনড্রোম। অনেক সময় দেখা যায় যে টি লিম্ফোসাইট ঠিকই আছে কিন্তু কোনো সাইটোকাইন তৈরি করতে পারতেছে না, তখন আমরা বলি যে টি লিম্ফোসাইট সাইটোকাইন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আরেকটা ডিসঅর্ডার আছে যেখানে টি লিম্ফোসাইট অনেক তৈরি হয়, কিন্তু নির্দিষ্ট সময়কাল পরে লিম্ফোসাইটের যে মৃত্যুকাল আছে, যেমন আমরা আরবিসি বাঁচে কয়দিন, 120 দিন, ডাব্লিউবিসি এরকম মোটামুটি 15 দিনের মতো বাঁচে। কিন্তু দেখা যাচ্ছে লিম্ফোসাইট 15 দিন পরেও বেঁচে মরে যাচ্ছে না, মানে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে না। তখন একটা মনে হচ্ছে যেন একটা অ্যাপারেন্ট একটা লিম্ফো প্রলিফারেটিভ ডিসঅর্ডারের মতো আপনার কাছে মনে হচ্ছে যে অনেক লিম্ফোসাইট, কিন্তু এটা কিন্তু একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন না, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা একটা অটোইমিউন লিম্ফো প্রলিফারেটিভ সিনড্রোম, এটা মিমিক করে এই পেশেন্টের হয়তো লিম্ফোমা হয়েছে বা সিএলএল হয়েছে বা এএলএল হয়েছে, কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে লিম্ফোসাইটটাকে যে নির্দিষ্ট টাইম পর মরে যেতে হবে ওই সেন্সটা সে হারিয়ে। সো ফেইলিউর অফ অ্যাপোপ্টোসিস। তাহলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এই 5টা মোটামুটি টি লিম্ফোসাইট রিলেটেড ডিসঅর্ডার আছে। সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি আমাদেরকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, কারণ আমরা যারা ইন্টার্নিস্ট, আমরা প্রাইমারি ডিসঅর্ডার খুব হাতে গোনা কয়েকটা পাই। আমি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিনে যখন কোর্স ট্রেনিং করে, আমি 2টা মাত্র প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার পেশেন্ট পেয়েছি। একটা ছিল সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, আর একটা ছিল আইজিএ ডেফিসিয়েন্সি। আপনি বেশি বেটার যেটা পাবেন সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি, যে একটা পেশেন্ট প্রেগনেন্ট, সে কিন্তু ইমিউন ডেফিসিয়েন্ট, বা একটা পেশেন্ট এইচআইভি পজিটিভ ইমিউন ডেফিসিয়েন্ট, বা টিবি হয়েছে ইমিউন ডেফিসিয়েন্ট, লং টাইম স্টেরয়েড নিচ্ছে, রেডিওথেরাপি নিচ্ছে, এন্টি সিজার মেডিকেশন নিচ্ছে, বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করেছে, অথবা ইমিউন সাপ্রেসিভ থেরাপি পাচ্ছে, এরা সব কিন্তু ইমিউন ডেফিসিয়েন্ট। বা কোন একটা ক্যান্সারের পেশেন্ট, সে কিন্তু ইমিউন ডেফিসিয়েন্ট, লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা যাই বলেন। অথবা লং টাইম আনকন্ট্রোল ডায়াবেটিস, সিকেডি, বিভিন্ন রকমের মিনারেল ডেফিসিয়েন্সি, স্পেশালি আয়রন, জিঙ্ক, অথবা যে পেশেন্টের স্প্লিন নাই, এরা সবাই সেকেন্ডারিলি ইমিউন ডেফিসিয়েন্ট। তখন তাদের জন্য আলাদা করে আমাদেরকে ভাবতে হবে যে কোনো কারণে যদি ইনফেকশন হয়, এদের কিন্তু প্রগনোসিস খারাপ। আচ্ছা, আমরা এরপর একটা ইন্টারেস্টিং টপিকে ঢুকবো, সেটা হচ্ছে পিরিয়ডিক ফিভার সিনড্রোম। এইটা আসলে আমাদের দেশে কমন না, এটা আরব কান্ট্রিতে কমন, জিউইশদের ভিতরে বেশি কমন, আর্মেনিয়ান, টার্কিশ, ওইসব এরিয়াতে কিছু কিছু মানুষ আপনার কাছে আসবে, বলবে যে আমার মাঝে মাঝে জ্বর আসে, সাথে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে। তার মানে এদের রিকারেন্ট সেরোসাইটিস, সাথে জ্বর আসে এবং নিজে নিজে ভালো হয়ে যায় 1 সপ্তাহ। এই রকমের পেশেন্ট গুলোকে আমরা বলবো ফ্যামিলিয়াল মেডিটেরানিয়ান ফিভার, FMF। এটা মোস্ট কমন টাইপ অফ ফ্যামিলিয়াল ফিভার সেল। এখানে মেনলি MEFV একটা জিনের মিউটেশন হয়, যেটা পাইরিন নামে একটা প্রোটিনকে কোড করে, এবং এই পাইরিন যে প্রোটিনটা, সেটা বেশি বেশি ইন্টারলুকিন 1 রিলিজ করে, এবং ইন্টারলুকিন 1 রিলিজটাকে সাপ্রেস করে। ফলে আমার বডিতে বিভিন্ন সময় রিকারেন্ট ইনফেকশন হয়, সিআরপি বেড়ে যায়,
অনেক দিন ধরে ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম থাকলে পেশেন্টের অ্যামাইলোইডোসিস ডেভেলপ করতে পারে। এরকম কোশ্চেন আসে যে একটা জুইশ পেশেন্ট বা আর্মেনিয়ান পেশেন্ট হঠাৎ করে আপনার কাছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে, কি হয়েছে মূলত? এটা আসলে একটা সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম। এবং এখানে খুব ভালো কাজ করে হচ্ছে এমন একটা সাইটোকাইন অ্যান্টিবডি যেটা ইন্টারলুকিন 1 কে ব্লক করে, সেটার নাম হচ্ছে অ্যানাকিনরা কলচিসিন, এখানে খুব ভালো কাজ করে। বাকি ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোমের নাম মনে রাখলেই হবে, যেমন মেভালোনেট কাইনেজ ডেফিসিয়েন্সি, এখানেও আমরা ইন্টারলুকিন 1 ইনহিবিটর গুলো কাজ করতে পারি, অ্যানাকিনরা, ইটানারসেপ্ট, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এছাড়া টিএনএফ রিসেপ্টর অ্যাসোসিয়েটেড পেরিওডিক সিনড্রোম ট্র্যাপস, এটা নতুন ডেভিডসনে অ্যাড হয়েছে, এটা জাস্ট রিডিং আমরা পড়বো। এখানে আইজি লেভেলটা এলিভেটেড থাকতে পারে, সিআরপি এলিভেটেড থাকতে পারে, হ্যাঁ, অ্যামাইলোডোসিস হতে পারে। আরেকটা নতুন অ্যাড হয়েছে ক্যাপস, ক্রায়োপাইরিন অ্যাসোসিয়েটেড ফিভার সিনড্রোম। হ্যাঁ, এইগুলো জাস্ট একটু রিডিং। এ সবগুলো ফিভার সিনড্রোমের মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে ওভার প্রোডাকশন অফ ইন্টারলুকিন 1। সো আমাকে ইন্টারলুকিন 1 কে সাপ্রেস করতে হবে, সেটা আমরা অ্যানাকিনরা দিয়ে করতে পারি, কলচিসিন দিয়ে করতে পারি, হ্যাঁ, এইটা মাথায় রাখবো। নেক্সট ইম্পর্টেন্ট যে পড়াটা, যেটা আমাদের প্রতি বছর এফসিপিএস কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস। অ্যামাইলয়েড হচ্ছে কিছু মিসফোল্ডেড প্রোটিন যেটা আমাদের বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়ে বিভিন্ন রকমের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমাদের কাছে আসে। কেউ নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে, কেউ কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে, কেউ পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসে। হ্যাঁ, এখানে বায়োপসি করে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে, আমরা অ্যাবডোমিনাল ফ্যাট অথবা রেকটাল প্যাড ফ্যাট, এগুলো বায়োপসি নিয়ে আমরা অ্যাপল গ্রিন বাইরিফ্রিঞ্জেন্স পাই। সাধারণত কঙ্গো রেড স্টেইন করলে অ্যাপল গ্রিন বাইরিফ্রিঞ্জেন্স পাই, তো মুখস্থ করে ফেলতে হবে কঙ্গো রেড স্টেইন করা। ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, আমাকে কজটাকে ম্যানেজ করতে হবে। সো অ্যামাইলোডোসিস কয়েক রকমের আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যামাইলোডোসিস। এখানে সেরাম অ্যামাইলয়েড এ প্রোডাকশন হয় অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এনি ক্রনিক ইনফেকশন, যেমন টিবি অথবা হচ্ছে অস্টিওমালাইটিস, অ্যাবসেস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম। এগুলো যদি কারো অনেক দিন ধরে থাকে তখন বডিতে এরকম রিঅ্যাক্টিভ অ্যামাইলোডোসিস। অন দ্য আদার হ্যান্ড লাইট চেইন অ্যামাইলোডোসিস আছে, যেটা সাধারণত এরকম প্লাজমা সেল ডিসঅর্ডার গুলোতে বেশি পাওয়া যায়, যেমন মায়োলোমা, গামোপ্যাথিস, প্লাজমাসাইটোমা, মনোক্লোনাল গামোপ্যাথিস যেগুলো আছে, এইসব পেশেন্ট গুলোর ম্যাক্রোগ্লসিয়া থাকে, হ্যাঁ, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, অটোনমিক নিউরোপ্যাথি থাকে, কার্পাল টানেল সিনড্রোম থাকে। আরেকটা হচ্ছে ডায়ালাইসিস অ্যাসোসিয়েটেড অ্যামাইলোডোসিস। যারা লং টাইম ধরে রেনাল ডায়ালাইসিস পাচ্ছে, এদের বডিতে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন নামে একটা অ্যামাইলয়েড ডিপোজিশন, সেটা কার্পাল টানেল সিনড্রোম করতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার করতে পারে। হ্যাঁ, সাধারণত 5 থেকে 10 বছর পর আফটার ডায়ালাইসিস এটা দেখা যায়। একটা হচ্ছে বয়স্কদের অ্যামাইলোডোসিস হতে পারে, সেনাইল অ্যামাইলোডোসিস, ভেরি কমন আফটার 70 ইয়ার্স। বাট যদি দেখেন যে অল্প বয়সী একটা ছেলে, এই 20, 25, 30 বছর বয়স, হঠাৎ করে আপনার কাছে এরকম পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি, রেনাল ইনভলভমেন্ট, হার্ট ইনভলভমেন্ট এগুলো নিয়ে আসছে, হঠাৎ করে দেখলে যে পেশেন্টের এরকম অ্যামালয়েড পজিটিভ, তাহলে এটা বুঝতে হবে এটা হেরিডিটারি একটা অ্যামাইলোডোসিস। এখানে প্রোটিন উইথ অ্যাবনর্মাল স্ট্রাকচার দ্যাট প্রিডিসপোজেস টু অ্যামাইলয়েড ফিব্রিল, এখানে যে জিনটা সমস্যা থাকে সেই জিনটার নাম হচ্ছে ট্রান্সথাইরেটিন জিন। এটা একটা এমসিকিউতে এসেছিল। অটোইমিউন ডিজিজ নিয়ে আর বলার কি আছে, এটা আমাদের নিজেদের ডিফেন্স সিস্টেম যখন আমাদের নিজেদের এগেনস্টে কাজ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অটোইমিউন ডিজিজ। এটা সাধারণত ফিমেলদের বেশি হয় এবং অটোইমিউন ডিজিজের সাথে কিছু স্পেসিফিক পলিমরফিক জিনের অ্যাসোসিয়েশন আছে, এটা নাইস টু নো। যেমন এইচএলএ কমপ্লেক্স ম্যাক্সিমাম অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েট, PTPN22, RA, টাইপ 1 DM, SLE এগুলোর সাথে অ্যাসোসিয়েট, ATG5 SLE এর সাথে অ্যাসোসিয়েটেড, ইন্টারলুকিন 23, সোরিয়াসিস, IBD এগুলোর সাথে অ্যাসোসিয়েট। হ্যাঁ, পরীক্ষা জীবনও যায় না, এটা পড়তে গেলে ভুলে যাবেন, না পড়লেও ভুলে যাবেন। সো জাস্ট রিডিং দাও। অটোইমিউন ডিজিজের পরে যেটা দেখতে হবে হাইপার সেন্সিটিভিটি। আমরা জানি যে অটোইমিউন ডিজিজ গুলো সাধারণত ক্লিনিক্যালি হাইপার সেন্সিটিভিটি নিয়ে প্রেজেন্ট করে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা হচ্ছে অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড না, টাইপ 2তে হচ্ছে স্পেসিফিক অটো অ্যান্টিবডি তৈরি হয়, আর টাইপ 3তে হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড।
আমরা একটু মেকানিজম গুলো এবং এক্সাম্পল গুলো পড়বো, বিশেষ করে এই চারটা পড়লেই হবে। টাইপ ওয়ানটা হচ্ছে জাস্ট সিম্পলি আইজিই অ্যান্টিবডি মেডিয়েটেড অ্যালার্জিক রিঅ্যাকশন। এটা একটা ওয়ান কাইন্ড অফ ইমিডিয়েট একটা হাইপার সেন্সিটিভিটি, যে আপনার বডিতে একটা মাইক্রো অর্গানিজম ঢুকছে, ওটার এগেনস্ট আইজি কাজ করতেছে। আর টাইপ টুটা হচ্ছে আইজিই বাদে অন্য যে অ্যান্টিবডি গুলো আছে, যেমন হচ্ছে আইজিজি, আইজিএম, ওগুলো মেডিয়েটেড যে হাইপার সেন্সিটিভিটি গুলো, যেমন কারো আপনাকে কেউ আপনার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আপনি একটা এ পজিটিভ ব্লাড ভুল ক্রমে নিয়ে ফেললেন, তাহলে আপনার যে মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশন হলো, এই জন্য আপনার বডিতে যে সমস্যাগুলো হতে পারে, যেমন আপনার অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া হতে পারে, এগুলো টাইপ টু হাইপার সেন্সিটিভিটি। গুড প্যাস্চুর সিনড্রোম টাইপ টু, তারপরে আইটিপি টাইপ টু। হ্যাঁ। আর টাইপ থ্রি হচ্ছে কমপ্লেক্স তৈরি হয়ে যখন আমার হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এগুলো সাধারণত এসএলই তে বেশি দেখা যায়, ক্রায়োগ্লোবুলিনেমিয়াতে কমপ্লেক্সটা বেশি ফর্ম। আর আইটিপি, তারপরে হচ্ছে গুড প্যাস্চুরস, অটোইমিউন হেমোলাইটিক, এগুলোতে টাইপ টু বেশি দেখা। ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি হচ্ছে টি সেল মিডিয়েটেড, এবং যত রকমের আমার এই যে টিউবারকিউলিন টেস্ট, ল্যাপ্রিন টেস্ট, এগুলো সব হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপার। হাসিমোটোস, টাইপ ওয়ান ডায়াবেটিস সব ডিলেড টাইপ। এখানে অনেক বেশি কথা লেখা, এত কিছু লাগবে না। আমরা অটোইমিউন ডিজিজের ইনভেস্টিগেশন করি কিসের মাধ্যমে? অটো অ্যান্টিবডি চেক করার মাধ্যমে। আমরা এএনএ করি, ইএনএ করি, বিভিন্ন রকমের অটো অ্যান্টিবডি আমরা এলাইজা মেথডে চেক। এছাড়া আমরা কি কি চেক করতে পারি? আমরা কমপ্লিমেন্ট চেক করতে পারি, C3, C4, AP15, 50, CH50, এগুলো আমরা এলাইজা মেথডে চেক করতে পারি। হ্যাঁ। আর কি করতে পারি? আমরা ক্রায়োগ্লোবুলিন চেক করতে পারি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যেটা দেখলাম যে টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে যেসব ডিজিজ গুলো, এসএলই, ক্রায়োগ্লোবুলিন। এই ক্রায়োগ্লোবুলিনটা কি আসলে? অ্যান্টিবডি অ্যাগেনস্ট অ্যানাদার অ্যান্টিবডি। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 37 ডিগ্রিতে তুমি যদি নিয়ে যাও ক্রায়োগ্লোবুলিনকে, তারা ডিজলভ করে যায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তারা আবার সলিডিফাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। তার মানে তাপমাত্রা বাড়ালে ক্রায়োগ্লোবুলিন ডিজলভ হয়ে যায়, তাপমাত্রা কমালে সলিডিফাই হয়ে যায়। তো এইবার বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন 2024 সালে যেই বিএসএম কনটা অ্যারেঞ্জ করে, সেখানে যে সকালবেলা যেই লং কেসটা প্রেজেন্ট, খুব ইন্টারেস্টিং একটা লং কেস ছিল। এটা ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস একটা ছিল। একটা পেশেন্ট, তার মাল্টিপল হ্যান্ড লেগ আলসার, এবং ইন্টারেস্টিংলি একটা হিস্ট্রি সে দেয় যে শীতের কালে এই আলসার গুলো বাড়ে, গরমের সময় আলসার গুলো কমে যায়। এবং ইন্টারেস্টিংলি তারা আরো কিছু ফিচার ছিল, সবাই আর এ বলতেছে, এসএলই বলতেছে, নোবডি এভার টকড অ্যাবাউট ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। সো পরবর্তীতে যখন পেশেন্টের ডায়াগনোসিসটা হয়, তখন দেখা যায় যে না, পেশেন্ট আসলে ক্রায়োগ্লোবুলিন পজিটিভ ছিল ব্লাডে। তাহলে একটা ছোট্ট হিস্ট্রি ইনফরমেশন যদি আমরা একটু ভালো করে খেয়াল করতে, আমরা কিন্তু ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। এবার সে বলতো যে সে শীতের সময় তার এই নেক্রোসিস, আলসারেশন বাড়ে। কারণ কি? ক্রায়োগ্লোবুলিন শীতের সময় টেম্পারেচার কম থাকে, তখন ক্রায়োগ্লোবুলিন গুলো বেশি বেশি ফর্ম হয়, ভাস্কুলার অক্লুশন করে আলসার করে। গরমের সময় ক্রায়োগ্লোবুলিন গুলো ডিজলভ হয়ে নর্মাল হয়ে যায়, এই জন্য গরমের সময় সে ভালো ফিল করতো, আলসার গুলোর সংখ্যা কমে যেত, ডেপথ কমে যেত। হ্যাঁ। তাহলে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপ থ্রি হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন ডিসঅর্ডার। এছাড়া আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন নিয়ে আমরা তো জানি। আচ্ছা, ক্রায়োগ্লোবুলিন কিন্তু আবার তিন ধরনের হতে পারে: টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি। টাইপ ওয়ান হচ্ছে মনোক্লোনাল, যেখানে শুধু আইজিএম টাইপ অফ অ্যান্টিবডি তৈরি হয়। আর টাইপ টু হচ্ছে মনোক্লোনাল, যেখানে আইজিএম টাইপ অফ অ্যান্টিবডি তৈরি হয় এগেনস্ট আইজিজি। আর টাইপ থ্রি হচ্ছে পলিক্লোনাল, আইজিএম আইজিজি যে কোনোটাই তৈরি হতে পারে। সবচেয়ে কমন হচ্ছে টাইপ থ্রি মিক্স, যেটা পলিক্লোনাল যেটা। আর টাইপ ওয়ানের সিমটম কি? পেশেন্ট আসবে আপনার কাছে, এই যে অ্যাক্রোসাইনোসিস, হাত পা নীল হয়ে যাচ্ছে, রেনল্ডস, তারপরে চোখে কম দেখে, রেটিনাল ভেসেল অক্লুশন, আর্টারি এবং ভেইনে থ্রম্বোসিস নিয়ে আপনার, মানে হাইপার ভিসকোসিটি সিনড্রোম নিয়ে আপনার কাছে আসবে। এই পেশেন্টগুলোর প্লাজমা সেল ডিসঅর্ডার থাকে, প্লাজমাসাইটোমা, ওয়ালডেনস্টমস ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া, এবং পেশেন্টের কিন্তু ভিসকোসিটি বেশি থাকে, কমপ্লিমেন্ট টম্পিলেট নর্মাল থাকে, রিউমাটয়েড ফ্যাক্টর নর্মাল থাকে, আইজিএম প্যারাপ্রোটিনটা বেশি থাকে।
টাইপ 2 আর টাইপ 3 যেগুলো, সেখানে সবগুলোর সাথে হেপাটাইটিস সি, বি, লিম্ফোপ্রোলিফেটিক ডিসঅর্ডার এগুলো অ্যাসোসিয়েশন থাকে, এসএলই বা আর এগুলো অ্যাসোসিয়েশন থাকে। এবং এই পেশেন্টগুলো সাধারণত স্মল ভেসেল ভাস্কুলাইটিস, ক্রায়োগ্লোবুলিনেমিয়া কজেস স্মল ভেসেল ভাস্কুলাইটিস। বুঝবো কিভাবে যে আমার স্মল ভেসেলে ভাস্কুলাইটিস হচ্ছে? বডিতে র্যাশ থাকবে, পারপিউরা থাকবে, নিউরোপ্যাথি, আর্থালজিয়া থাকবে, হ্যাঁ, কিউটিনিয়াস আলসারেশন থাকবে, যেমন আমাদের ওই পেশেন্টের আলসারেশন ছিল। হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে, গ্লোমেরোনেফ্রাইটিস থাকতে পারে, রেনল্ডস থাকতে পারে। তাহলে একটা জিনিস দেখেন যে যত ক্রায়োগ্লোবুলিনেমিয়া আছে সবার কিন্তু রেনল্ডস পজিটিভ। সবাই শীতের সময় যদি শীত বা কোল্ড এক্সপোজার হয় তাহলে হাতের কালারের চেঞ্জ। রেনল্ডস ফেনোমেনন ইজ পজিটিভ ইন অল টাইপ অফ ক্রায়োগ্লোবুলিন। ক্রায়োগ্লোবুলিন টাইপ 1 এ হাইপারভিসকোসিটির ফিচার পাবো, টাইপ 2 টাইপ 3 তে আলসারেশন, র্যাশ, আর্থালজিয়া, নিউরোপ্যাথি, হ্যাপাটোস্প্লেনোমেগালি, নেফ্রাইটিস এগুলো আমরা পাবো। এবং টাইপ 2 টাইপ 3 তে অনেক সময় রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পাওয়া যায়, C4 গুলো অনেক সময় কম পাওয়া যায়, হ্যাঁ, ভিসকোসিটি আবার নর্মাল থাকে। তাহলে এই ক্রায়োগ্লোবুলিনের ছকটা একদম ভালো করে মাথায় রাখবে। যেগুলোতে রেনল্ডস পজিটিভ থাকে, কোনোটাতে আলসার থাকে, কোনোটাতে হাইপার ভিসকোসিটি সিনড্রোম থাকে, ওইভাবে আমরা মিলিয়ে মিলিয়ে ডায়াগনোসিস করি। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যালার্জি। অ্যালার্জি হলে কি হয় সাধারণত? ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনের ভিতরে একটু এক্সিমার মতো হয়, আর্টিকেরিয়া হয়, অ্যানজিওইডিমা হয়, রেসপিরেটরি কমপ্লেইনের ভিতরে অনেক সময় অ্যাজমা হয়, অনেক সময় কনজাংটিভাইটিস হয়, হ্যাঁ, অ্যানাফাইলেক্সিস পর্যন্ত হয়ে যেতে। সো আমরা সাধারণত এই অ্যালার্জিক রিয়াকশনে বিভিন্ন রকমের টেস্ট করে থাকি। আমরা স্কিন প্রিক টেস্ট করে থাকি, স্কিন প্যাচ টেস্ট করে থাকি, আইজি লেভেল টেস্ট করে থাকি, সুপারভাইজড এক্সপোজার টু অ্যালার্জেন করে থাকি, মাসেল টিপ টেস্ট করে থাকি। এটা একটু বলতে হবে, মাসেল টিপ টেস্ট। যখন আমাদের কোনো অ্যানাফাইলেকটিক রিয়াকশন হবে, বিটুইন দ্য অ্যানাফাইলেকটিক রিয়াকশন মাসেল টিপ টেস্টের পরিমাণ অনেক বেড়ে যায়। এই জন্য অ্যানাফাইলেক্সিসে যদি বলে হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন অ্যানাফাইলেক্সিস, টু চেক দ্য মাস্ট সেল ট্রিপ টেস্ট। এছাড়া আমরা আইজি লেভেল দেখতে পারি, ইউসিনোফিল কাউন্ট দেখতে পারি। ম্যানেজমেন্ট ইজ ভেরি ইজি। আপনাকে অ্যালার্জেনটা অ্যাভয়েড করতে হবে। ইনজেক্টেবল স্টেরয়েড দিতে পারেন, আপনি অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। আমরা চেষ্টা করব H1 H2 ব্লকার দুইটাই দেওয়া। যেমন আপনি একটা পেশেন্টকে ফেক্সো দিলেন, সাথে ফ্যামোটেডিন দিলেন। এছাড়া আমরা অনেক সময় সোডিয়াম ক্রোমোগ্লাইকেট দিতে পারি, ইমিউন থেরাপি দিতে পারি। ওমালিজুমাব অনেক সময় দেওয়া হয়, যেটা এন্টি আইজিই ইনহিবিটর। আচ্ছা, অ্যানজিওএডেমা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইলেক্সিস বা অ্যালার্জিক রিয়াকশন। এখানে মেইনলি যেটা হয়, মাস্ট সেল ডিগ্রানুলেশন করে হিস্টামিন রিলিজ করে, ওটা এডিমা ডেভেলপ। এটা ফেসিয়াল এডিমা হতে পারে, ল্যারিংস, টাং, ইভেন অনেক সময় ইন্টেস্টাইনাল মিউকোসাকে ইনভলভ করতে পারে। সো অ্যানজিওএডেমা অ্যালার্জিক রিয়াকশনের পার্ট হিসেবে হতে পারে, ইডিওপ্যাথিক কারণে হতে পারে, অনেক সময় এসি ইনহিবিটর খাওয়ার কারণে হতে পারে। অনেকটা আছে যে হেরিডিটারি, আমাদের বেশি পড়তে হবে হেরিডিটারি। আমরা জানি যে কমপ্লিমেন্ট পাথওয়েতে আমরা দেখছি যে C1 ইনহিবিটর নামে একটা এনজাইম আছে, আর যদি এটা না থাকে, এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং তখন দেখা যায় তার বডিতে ব্রাডিকাইনিন বেড়ে যায়, এবং এই ব্রাডিকাইনিনটা কি করে? এই অ্যানজিওইডিমা করে। এই অ্যানজিওইডিমা সারানোর জন্য যদি আপনি স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন দেন, কাজ হবে না। এখানে আপনাকে দিতে হবে অ্যানাবলিক স্টেরয়েড, এখানে আপনাকে দিতে হবে C1 কনসেন্ট্রেট, এখানে আপনাকে দিতে হবে আইকাটিব্যান্ড, এখানে আপনাকে দিতে হবে ট্রানএক্সামিক অ্যাসিড, তাহলে কাজ করবে। অনেক সময় দেখা যায় এসি ইনহিবিটর যারা খায় তাদেরও এরকম অ্যানজিওইডিমা হতে পারে। ইভেন এসি ইনহিবিটর খাওয়ার 10-20 বছর পর এটা হতে পারে। এটাও ব্রাডিকাইনিন মেডিয়েটেড। আর ইডিওপ্যাথিক অ্যানজিওইডিমা কোনো কারণ পাওয়া যাচ্ছে না, এগুলো শুধু ড্রাগ ইনডিউসড হয়ে থাকে। যেমন NSAID এর পরে অ্যানজিওইডিমা হচ্ছে, ওপিওয়েড এর পরে অ্যানজিওইডিমা, অথবা রেডিওথেরাপি পাইছে, রেডিও কন্ট্রাস্ট পাইছে, তখন অ্যানজিওইডিমা হয়ে গেল, হতে পারে ইডিওপ্যাথিক। তাহলে অ্যানজিওইডিমাটা আমরা ভালো করে পড়বো। এই ছবিটা ভালো করে খেয়াল করে দেখেন, এই ছেলেটা যখন অ্যানজিওইডিমা থাকে না তখন ছেলের কোনো রকমের চেঞ্জ নেই, যখন অ্যানজিওইডিমা তৈরি হয় দেখেন ফেস, লিপস, আই কতটা ফুলে গেছে। এই পেশেন্ট গুলো সাধারণত এরকম এসে বলে যে আমাদের এরকম রিকারেন্ট ফেসিয়াল সোয়েলিং হয়, লিপ সোয়েলিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, আবার নিজে নিজে ভালো হচ্ছে। C1 ইনহিবিটর যদি টেস্ট করেন দেখবেন যে C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি আছে। এরা ব্রাডিকাইনিন মেডিয়েটেড অ্যানজিওইডিমা করে, এবং এখানে আইকাটিব্যান্ড ভালো কাজ করে, ট্রানএক্সামিক অ্যাসিড ভালো কাজ করে, ড্যানাজল। কিছু না পেলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিবেন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অনেক সময় ভালো কাজ করে। তাহলে আমাকে ড্যানাজল দেওয়া যেতে পারে, ট্রানএক্সামিক অ্যাসিড দেওয়া যেতে পারে,
Bradykinin receptor antagonist, that is icatibant, sometimes can be used. প্রেগন্যান্সিতে ইমিউনলজিক্যাল ডিজিজ গুলো সবগুলোই ফ্লেয়ার আপ করে, এক্সেপশন ইজ এসএলই। প্রেগন্যান্সিতে এসএলই ফ্লেয়ার করে না, এই জন্য আমরা বলি যে এসএলই এর পেশেন্টরা কিন্তু ইউজুয়ালি প্রেগনেন্ট হতে পারে, সমস্যা নাই, একটু ফলো আপে রাখতে হবে। আর ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন নিয়ে একটা ছক আছে, চার্ট আছে, এটা একটু ভালো করে পড়বেন। ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন হাইপার অ্যাকিউট হতে পারে উইদিন মিনিটস টু আওয়ার্স, অ্যাকিউট হতে পারে উইদিন 30 days, আর একটা হচ্ছে ক্রনিক হতে পারে আফটার 30 days। হাইপার অ্যাকিউট রিজেকশন মানে কি, আপনি যেই ট্রান্সপ্ল্যান্টেশনটা নিলেন ওটার ভিতরে নেক্রোসিস বা থ্রম্বোসিস ডেভেলপ করে গেছে। এটা সাধারণত তখনই হয় যখন আপনি আপনার বডিতে প্রিফর্ম অ্যান্টিবডি থাকে। আর সেলুলার রিজেকশন বা ভাস্কুলার রিজেকশন গুলো হয় উইদিন 30 days। এগুলো C4 বা CD8 মেডিয়েটেড হয়, কমপ্লিমেন্ট মেডিয়েটেড হয়। সেলুলার গুলো হয় C4 C8 মেডিয়েটেড, টি সেল মেডিয়েটেড, ভাস্কুলার গুলো হয় কমপ্লিমেন্ট। এগুলো সাধারণত ভাস্কুলাইটিস বা সেলুলার ইনফিলট্রেশনের মাধ্যমে আমার সমস্যাটা। লং টাইম পরে যখন আপনার ট্রান্সপ্লান্ট রিজেকশন হয় তাহলে বুঝতে হবে যে আমার এখানে স্কার হয়ে গেছে, ফাইব্রোসিস। ট্রান্সপ্লান্ট রিজেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অনেক ইমিউন সাপ্রেসিভ থেরাপি পেশেন্টকে দিয়ে থাকি। যেমন রেনাল ট্রান্সপ্লান্ট করার পর কিন্তু আমরা ট্যাক্রোলিমাস দিই, সাইক্লোস্পোরিন দিই, এগুলো সব ক্যালসিউরিন ইনহিবিটর, এরা টি সেলের সিগন্যালিংটাকে ইনহিবিট। বাট এদের খারাপ দিক আছে, এরা হাইপারটেনশন করে, ডায়াবেটিস করে, সিকেডি করে, একেআই করে, হ্যাঁ, গাম হাইপারট্রফি করে, হার্সুটিজম করে, সবকিছু বাড়ায়। আর আমরা অনেক সময় এন্টি প্রলিফারেটিভ এজেন্ট দিয়ে থাকি, লিম্ফোসাইট প্রলিফারেশনকে ইনহিবিট করে, অ্যাজাথেরাপিন, মাইক্রোফেনোলেট, মফিটিল। স্টেরয়েড দিয়ে থাকি যেটা ফ্যাগোসাইটোসিসকে ডিক্রিজ করে, লিম্ফোসাইট অ্যাক্টিভেশনকে ডিক্রিজ করে। এন্টি থাইমোসাইট গ্লোবুলিন দিয়ে দেই, ব্যাসিলিক্সিমাব দেই যেটা CD25 ইনহিবিটর, বেলাটাসেপ দেই যেটা টি সেল অ্যাক্টিভেশনটাকে ইনহিবিট করে। এগুলো আমরা হচ্ছে ইমিউন সাপ্রেসিভ থেরাপি হিসেবে ব্যবহার করি। এই ছকটা একটু পড়লে ভালো। এরপরে আর তেমন কোনো কোশ্চেন আসে না, টিউমার ইমিউনোলজি খুব একটা ইম্পর্টেন্ট না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ইমিউনোলজি। আশা করি সবাই পড়াটা পড়ে ফেলবেন। আমি যতটুকু বলছি এর বাইরে আসলে কোশ্চেন আসার চান্স কম। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে আসবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।